গোলাপ ফুলের গন্ধ চারিদিক ছড়িয়ে আছে এখনো। বিছানার চারপাশে ফুল দিয়ে সাজানো সেই বিছানার চাদর কুকড়ে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাপড় চোপড়। আর সেই ঘরের সবচেয়ে আকর্ষণীয় যেই বিষয় সেটা হলো বিছানার উপর নব দম্পতির দেহ দুটো। দূর থেকে বোঝা যাচ্ছে আরাম করে শুয়ে আছে, কিন্তু যদি দক্ষ কেউ ভালো করে খেয়াল করে তাহলেই বুঝে যাবে যারা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে যাই হোক না কেন তাদের ঘুম আর ভাঙার নয়, কারণ দুইজনই বিজ্ঞানের ভাষায় ব্রেন ডেড, সংক্ষেপে মৃত। সোজা দৃষ্টিতে সেটা খুন, আর বাঁকা দৃষ্টিতেও সেটা একটা খুনই। সোজা দৃষ্টি বলতে কেউ বলবে কোনো শত্রু এসে তাদের খুন করে রেখে চলে গেছে, আর বাঁকা দৃষ্টি বলতে কেউ বলবে তাদের দুইজনের মধ্যে হয়তো কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না, যার কারণে একজন অপরজনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। সেটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু প্যাঁচটা তখনই লাগে যখন জানা যায় সেই দুইজন প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এটা জানার পর পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পুলিশ ইন্সপেক্টর জামাল আহমেদ দাঁড়িয়ে আছে সেই ঘরের মাঝ বরাবর। মাথার উপর তখনও ফ্যান ঘুরছে, তাও তিনি ঘেমে যাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল হারুন। সামনে থাকা লোকগুলো ঘরের ভেতর থেকে খুনের সব রকমের নমুনা সংগ্রহ করছে। কেউ ঘর থেকে আঙুলের ছাপ, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতে হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখে যাচ্ছিল ইন্সপেক্টর জামাল। কেসটা তার মতে খুবই সোজা। যারা মারা গেছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ একজন খুশি ছিল না, যার কারণে কোনো এক ফাঁকে তাদের দুজনকেই মেরে দেয়। আর এখন তাকে সেই খুনিকেই খুঁজে বের করতে হবে, কিন্তু কোনো একটা কারণে তার মনের মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে হচ্ছিল অন্য কিছু আছে সেই সবের মধ্যে। আরও একবার পুরো ঘর আলো করে পর্যবেক্ষণ করার পর তিনি বেশ কিছুক্ষণ পরিবারের লোকদের সাথে কথা বলে বেরিয়ে যায় ঘর থেকে। ঘণ্টাখানেক পর সোজা থানায় গিয়ে ভাবতে বসে যায় ইন্সপেক্টর জামাল, কারণ ঘটনাস্থলে তিনি যা যা পেয়েছে তার মধ্যে খুনিকে ধরার কোনো রাস্তা আলামত পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সব সেই দম্পতির জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোর রিপোর্টও এসেছে। সব বাড়ির লোকেদের সাথে মিলে যায়, বাহিরের কারো হাতের ছাপ পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় যেই জিনিস তাকে ভাবিয়ে তুলছে সেটা হলো যারা খুন হয়েছে তাদের দেহে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। এর অর্থ হতে পারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে, কিন্তু এতে ঠোঁট নীল হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথেই কাজটা করেছে। জামাল আহমেদ 2 দিন অপেক্ষা করলো পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ সেটা ছাড়া ইনভেস্টিগেশন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কোনো আলামত তার হাতে লাগেনি। আর যেই দুইজন মারা গেছে তাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট তাদের পরিবারও সম্ভ্রান্ত পরিবার, সবার সাথে তাদের ভালো ওঠা বসা আছে। শত্রুতা বশত খুন করার প্রশ্নই ওঠে না। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর স্তব্ধ হয়ে যায় জামাল আহমেদ, কারণ সেই দুইজন স্বামী স্ত্রী মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়ে। ঠিক রাত 2টো থেকে 3টার ভেতরেই তারা মারা গেছে। কিছু একটা দেখে ভয় পেয়ে তাদের মৃত্যু হয়েছে, সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে, কিন্তু ভেতর থেকে দরজা জানালা বন্ধ। কিছু ঢুকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল জামাল আহমেদের। কনস্টেবল হারুনের করুণা হলো তার স্যারকে সে অবস্থায় দেখে। এইদিকে প্রভাবশালী লোকের ছেলে মেয়ে খুন হয়েছে সেটার চাপও এসে পড়ছে তার উপর মহল আর মিডিয়া তাকে প্রায় চুষে খাচ্ছে। এই অবস্থায় তাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য, কিন্তু জামাল আহমেদ দিশা খুঁজে পাচ্ছে না কোনো। এইরকম অবস্থা যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় খবর পাওয়া যায় যে আরেকটা জায়গায় খুন হয়েছে, আর সেই খুনের পদ্ধতিটাও ঠিক একই রকম করে। বাসরাতে খুন হয়েছে দম্পতি, আর তারাও হার্ট অ্যাটাকের শিকার। হঠাৎ করে রাত 2টো থেকে 3টার সময় মারা যায় তারা দুজনই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কেসেরই এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না, তার মধ্যেই আরও 2টো খুন। এখন পর্যন্ত সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর সেই 4 জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না, একেবারে আলাদা ছিল তারা।
কিন্তু যে বা যারা খুনগুলো করছে তাদের মোটিভ কিছুতেই ধরা যাচ্ছে না। এই একটা জিনিসের কারণে পুলিশ কিছুই করতে পারছে না এতদিন। আর এইবার যারা খুন হয়েছে তারাও বড়লোক ঘরের সন্তান। ইন্সপেক্টর জামাল আহমেদ চিন্তায় আছে তার চাকরি নিয়ে। তিনি হারুনকে কাছে ডেকে বললেন, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস স্যার? খুনগুলো যে হচ্ছে সবগুলো বড় লোকের ঘরেরই হচ্ছে, আর এটা একটা বিশেষ দিন করেই কিন্তু খুনগুলো হচ্ছে। জি স্যার, মানুষের জীবনে বিয়ের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, আর খুনগুলো বেছে বেছে এই রাতেই হচ্ছে। ঠিক বলেছো হারুন, আমাদের হাতে আর একটাই সূত্র আছে, আর তো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, আমাদের যা সিস্টেম সেখানে অনেক ভুল করে, সেই মোতাবেক হয়তো দুটো খুনের মধ্যে কেমন কোনো শত্রু খুনি নিশ্চয়ই রেখে গেছে। আমাদের আবার সেই জায়গা দুটো খোঁজা দরকার। একদম ঠিক বলেছো, এখনই সেখানে আমরা যাওয়ার ব্যবস্থা করো। আমি এখনই সেখানে যেতে চাই। ঠিক আছে স্যার। বলেই হারুন জিপ বের করার জন্য চলে গেল। তারা দুইজন দাঁড়িয়ে আছে খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছে ঘরটা, কেউ কোনো কিছুতেই হাত দেয়নি বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়াও হয়নি। ইন্সপেক্টর জামাল খুব ভালো করে পুরো ঘরটা দেখে যাচ্ছে, প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাথে হারুনও চোখ দিয়েছে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তাদের। প্রচুর গরম লাগছিল জামাল আহমেদের। হারুনকে তিনি ফ্যান ছাড়ার কথা বলেন। হারুন যখন ফ্যান ছাড়তে যাবে ঠিক তখনই জামাল আহমেদ চেঁচিয়ে হারুনকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। হারুন দেখতে পায় তার স্যার ফ্যানের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। হারুন সেদিকে তাকিয়ে দেখে ফ্যান ঝুলিয়ে রাখার জন্য ছাদে যেই ফুটো থাকে সেখানে কিছু একটা আছে। জামাল আহমেদের নির্দেশে হারুন একটা টুল নিয়ে সেখানে উঠে যায়, সেই জিনিসটা নামিয়ে আনে সেখান থেকে। সেটা দেখেই একটা হাসি ফুটে ওঠে জামাল আহমেদের মুখে। একটা কাগজ ছিল সেটা। তিনি নিশ্চিত ছিলেন যে খুনি তাদের জন্য অন্তত কিছু একটা রেখে গেছে। কিন্তু যখনই কাগজটা তিনি খুললেন সাথে সাথে তার মুখ চুপসে যায়। দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়ে পরের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে একই রকম করে তিনি একটা কাগজ পায়। সেটা দেখেও তার মুখের ভঙ্গি একই থাকে। মনে মনে তিনি ধরেই নেন যে এই কেসের জন্য তার চাকরি যাবে নিশ্চিত। অফিসে ফিরে আসে তারা দুজনেই। হারুন দেখছে সেই কাগজটা, কিন্তু কিছুই বুঝতে পারেনি। এইদিকে জামাল আহমেদের প্রেশার বেড়ে গেছে, মাথায় পানি ঢালা হচ্ছে তার, কিছুতেই কিছু মিলতে পারছে না তিনি। সাথে বোনাস হিসেবে আছে উপর মহল থেকে আসা চাপ আর মিডিয়া। ঠিক সেই সময় কনস্টেবল হারুন তার একটা উপকার করল। তিনি একজন প্রাইভেট গোয়েন্দার খবর দিল। সেটা শোনার সাথে সাথেই জামাল আহমেদের ভ্রু কুঁচকে যায়। রক্তবর্ণ চোখে তিনি হারুনের দিকে তাকায়। হারুন সেই দৃষ্টি দেখে হারুন বলে, স্যার, আমি কি জানি তার কাছে যাওয়া মানে পাগলের সামনে যাওয়া, আর সে আমাদের নাজেহাল করে ছাড়বে, সাথে এক গাধাটা নষ্ট। কিন্তু এইসব মিলিয়ে সে যে একজন তুখোর গোয়েন্দা সেটা সবাই জানে। তার স্বভাব যেরকমই হোক, তার বুদ্ধি আমাদের সবার থেকে ধারালো। সে যত টাকাই নিক, কেস সমাধান সে করবেই। আর তার গোপন পদ্ধতিগুলোর সামনে কেউ টিকতে পারেনি এখন পর্যন্ত। বয়স 30 হয়েছে তো কি হয়েছে, গায়ের শক্তি তার সিংহের মতো। এত কম বয়সে এত অর্জন দেখে আমি তার ছোটখাটো একজন ফ্যান স্যার। হারুনের কথায় আরো রেগে যায় জামাল আহমেদ, কিন্তু তার আর কিছুই করার নেই। সোজা বের হয়ে স্টেশন থেকে জিপ নিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তুলে একটা ব্যাগে ভরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে জিপ এসে থামে একটা বাড়ির সামনে। কাঠের বাড়ি, গেটের সাথে খোদাই করা সিংহের একটা মুখ। সেখানে নেম প্লেটে বড় বড় করে লেখা প্রাইভেট ইনভেস্টিগেটর, আর সেটার নিচেই বড় বড় করে একটা সতর্কবাণী লেখা আছে। সেই লেখাটা পড়ে ইন্সপেক্টর জামাল আহমেদ চলে যেতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামনে নেয়, কারণ সেখানে লেখা ছিল, পয়সাওয়ালাদের জন্য আমি সর্বদা প্রস্তুত, আর যারা টাকা খরচ করতে পারবে না তাদের জন্য আমি কেন, আমার কুকুরও উপযুক্ত নয়। এটা পড়ার পর যে কারো মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন তাদের কিছু করার নেই। তাদের আসতে হয়েছে সিভিল ড্রেসে, দামি পোশাক পরে আসতে হয়েছে।
আর হাতে টাকার ব্যাগ। প্রথমে গেটের ভেতর যাওয়ার জন্য দারোয়ানকে দুটো 1000 টাকার নোট দিতে হবে। তারপর দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেবে। এখন যেই আসুক না কেন, দারোয়ানকে 2000 টাকা না দিলে ভেতরে ঢোকা সম্ভব নয়। জামাল আহমেদ আর হারুন সব নিয়ম মানার পর ভেতরে ঢুকতে পারো। বাড়ির ভেতর ঢুকেই তারা অবাক হয়ে গেল, কারণ তারা যেই বাড়ির ভেতর এসেছে সেখানে সাধারণত তামাকের গন্ধ থাকার কথা, কিন্তু পুরো বাড়ি জুড়ে তাজা গোলাপ ফুলের সুবাস। গোয়েন্দারা শৌখিন হয় না, তাদের বাড়িতে গেলে আগে তামাকের গন্ধ নাকে লাগে, কিন্তু এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। একটা ঘরে বসার নির্দেশনা পেয়েছে তারা। সেখানে একটা কম্পিউটারের সামনে বসে আছে একটা লোক, কিবোর্ডে তার হাতের আঙুল দেখা যাচ্ছে, আর সেই আঙুলের ফাঁকে শোভা পাচ্ছে একটা গোলাপ ফুল। মাথায় হেড ইন্সপেক্টর জামাল আহমেদ তার দৃষ্টি আকর্ষণের জন্য পেছন থেকে তাকে ডাক দেয়। সেই শব্দটা বন্ধ ঘরে ধীর গতিতে শোনা যায়। শব্দটা ছিল মিস্টার থ্রিলার। চেয়ারে বসে থাকা লোকটা চাটা লাগানো চেয়ার ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হাতে থাকা গোলাপ ফুলের নাকের কাছে নিয়ে গন্ধ শুকিয়ে আবার নামিয়ে রাখে। 30 বছরের বেশি বয়স মনে হয় না, কিন্তু আসলে তার বয়স 28 বছর। মুখে একটা চওড়া হাসি ফুটেছিল তার। সুদর্শন যুবক। যে কোনো মেয়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য সে একাই যথেষ্ট ছিল। হয়তো সেই কারণেই অহংকারটা তাকেই স্যুট করে। ফুলটা নামিয়ে সে তাদের দিকে তাকিয়ে গড় গড় করে বলতে শুরু করে, মিস্টার জামিল আর কনস্টেবল হরুন সাহেব, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনারা আমার কাছে আসার কারণটা হলো 4টা খুন। আর সেই খুনগুলো আবার এমনই এক জায়গায় হয়েছে সেটা বলার মতো নয়। মানুষের ফুলশয্যা রাতে তাদেরই সমাধি হয়ে যাচ্ছে। তার কথা শুনে ইন্সপেক্টর জামাল বেশি অবাক হলো না, কারণ তারা আগে থেকেই জানে যে তারা যার সন্ধানে বসে আছে সে সাধারণ কেউ নয়। মিস্টার থ্রিলার সামনে থেকে সরে যায়, আর সরে যেতেই পেছনে থাকা কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকতে দেখে তাদের দুইজনের ছবি। তারা বুঝে নেয় তাদের চিনে ফেলার রহস্য। তাদের ছবি বাহিরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করে সব তথ্য বের করে নিয়েছে সাথে সাথে। মিস্টার থ্রিলার আবার বলতে শুরু করে, আমি আর কিছু বলতে চাই না, যা বলার এখন আপনারাই বলুন। আর তার আগে বলে রাখি, আমি কাজ করার আগে পুরো টাকা নেই। সেই আর আপনারা হয়তো জানেন আমি কোনো কাজ সমাধান ছাড়া ফেলে রাখি না। সেই জন্য নিশ্চিত থাকতে পারেন আমার প্রথম ফি হলো 2 লক্ষ টাকা। আর দ্বিতীয়ত ইনভেস্টিগেশন চলাকালীন যা সেই সহকারী কাজও শেষ। অবশ্য তাকে মোটা অঙ্কের টাকাও দেয়। আর এখন পর্যন্ত যত সহকারী সে খুঁজে পেয়েছে তার বেশিরভাগই ছিল মেয়ে। সুন্দরী মেয়ে সহকারী সবারই কাম্য, কিন্তু মিস্টার থ্রিলারের সেটা কাম্য নয়, বরং মেয়েদেরই কাম্য মিস্টার থ্রিলারের মতো একজন সুপুরুষ বস। মিস্টার থ্রিলার সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। একটা দোকানে গিয়ে আইসক্রিম কিনে নেয়। গরম হোক বা শীত, আইসক্রিম ছাড়া তার মাথা কাজ করে না। মিস্টার থ্রিলার সেদিনের মতো সহকারী খোঁজা বন্ধ করে দিল। তার সহকারী খোঁজারও আলাদা একটা স্টাইল আছে, সেটা কেউ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর যারা সেটা খুঁজে বের করতে পারে তারাই মিস্টার থ্রিলারের সহকারী হওয়ার যোগ্যতা রাখে। অফিসে পৌঁছানোর পরই ইন্সপেক্টর জামাল একটা সুখবর পায়। সেটা ছিল তার ওপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে, তাকে আরও অনেক সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য। সাথে তার চাকরি হারানোর কোনো ভয় নেই, যার কারণে তিনি গা ছাড়া দিয়ে থাকতে পারেন। এই খবর শোনার পর তার মনে মিস্টার থ্রিলারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। তিনি পকেটে হাত দিয়ে একটা কাগজ বের করে। সেই কাগজে এমন কিছু অদ্ভুত জিনিস ছিল যে দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চা একটা কাগজে ইচ্ছে মতো আঁকাআঁকি করেছে, কিন্তু সেটার মধ্যে এমন একটা রহস্যময়ী সৌন্দর্য ছিল যে সেটা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। আর এই রকমই একটা জিনিস কেউ কেন ফোনের সাথে রেখে দেবে? আর খুনি সেটা দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা ইন্সপেক্টর জামাল এখনো বুঝে উঠতে পারছে না। দুটো কাগজে একই রকমের জিনিস ছিল, যেগুলো খুনের জায়গা থেকে পাওয়া গেছে। এই রকম করে চলে যাচ্ছিল। ঠিক 2 দিনের মাথায় খবর আসে আরেকটা খুন হয়েছে, আর সেটাও একই রকমভাবে। ইন্সপেক্টর জামাল সেখানে পৌঁছে যায়। সেটা আবার পুলিশ কমিশনারের কোনো রকম আত্মীয় হয়, আর তার মেয়ে জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতেই। ইন্সপেক্টর জামাল সাথে সাথে সেই জায়গায় চলে যায় জায়গাটা পরিদর্শন করার জন্য। খুনের ধরন আর বাকি সব কিছুই এক ছিল,
কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল, সেটা হলো সিলিং ফ্যান ছিল না সেই ঘরে। শুধু একটা এসি ছিল, সেটা সার্বক্ষণিক চলতো দেখে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় যেই জিনিস, যেটাকে মিস্টার থ্রিলার গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছে, সেই জিনিসটাও কোথাও খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর জামাল কিছুটা হতাশ ছিল, কিন্তু তার আগেই তার কিছু হতাশা দূর করে দেয় মিস্টার থ্রিলার নিজে। ইন্সপেক্টর জামালের সামনে বসে আছে একজন বুড়ো মানুষ। সেই সময় কারোর সাথে কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। শুধু মিস্টার থ্রিলার ফোন করে বলেছিল যে একজন তার সাথে দেখা করতে আসবে, তাকে যেন বিনা বাধায় তার সাথে দেখা করতে দেওয়া হয়। আর সেই কারণেই মিস্টার জামালকে সহ্য করতে হচ্ছে সেই বুড়ো মানুষকে আর তার খকখক করে কাশির শব্দকে। কিন্তু কিছুক্ষণ পরেই সব বিরক্ত দূর হয়ে গিয়ে মিস্টার জামালের পুরো মনোযোগ চলে যায় সেই লোকটার দিকে, কারণ তিনি তার নকল দাড়ি খুলে ফেলেছেন। আর সেটা খুলে ফেলতেই বেরিয়ে আসে মিস্টার থ্রিলারের হাসি খুশি মুখ। ইন্সপেক্টর জামালকে আরও বেশি অবাক করে দিয়ে মিস্টার থ্রিলার বলতে শুরু করে দেয়, লাস্ট যে 2টা খুন হয়েছে, সেই খুনের আগের 4টা খুনের খুনি এক নয়। আগের 4টা খুন থেকে উৎসাহ পেয়ে কেউ একজন আরও 2টো খুন করেছে তার নিজের স্বার্থ হাসিল করার কারণে। আমি সেই খুনিকে বের করে বাকি 4টা খুনের খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দেব। শুধু এইটুকু বলে ইন্সপেক্টর জামালকে আর কথা বলার কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মিস্টার থ্রিলার। তার উদ্দেশ্য এখনই সেই বাড়ি যেখানে খুন হয়েছে সেই 2 দম্পতি। তার হাতে ছিল একটা বিশাল ব্যাগ। সেই বুড়ো মানুষের ছদ্মবেশের বদলে এখন সেখানে শোভা পাচ্ছে একজন তরুণ যুবকের চেহারা। মিস্টার থ্রিলারের নিজের চেহারার কিছুই বোঝা যাচ্ছিল না। পুরো জিনিস দেখে বোঝা যাচ্ছিল যে সেই যুবকটা মাত্র বিদেশ থেকে দেশে আসতো আর তার নিজের বাড়িতে ঢুকছে। বিশাল বড় বাড়ি। গেটের সামনে থাকা দারোয়ান তাকে কিছুতেই বিনা অনুমতিতে ঢুকতে দিবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজুরির পর বাড়ির মালিক তার ভিকটিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খান নিচে আসতো। তিনি সামনে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল মিস্টার থ্রিলারের অভিনয়। সে করুণ সুরে বলতে শুরু করলো, আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাফি, নয়নের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি। আর আপনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে ফোনে। নয়নের বিয়েতে আসতে পারিনি, ফ্লাইট মিস করেছিলাম। সেই জন্য আজকে আপনাকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। কথাটা শোনার পর আমজাদ খানের চেহারা পাল্টে গেল, কারণ নয়ন তার ছেলে আর সে আমেরিকা পড়ালেখা করত। বেশ অনেক বন্ধুর সাথে তার কথা হয়েছে, তাই মিস্টার থ্রিলার রূপী রাফিকে সন্দেহ করার কোনো কারণ তার কাছে নেই। তিনি দারোয়ানকে বলে তাকে নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে ঢোকার পর যখন সে শুনতে পারল নয়ন আর তার সদ্য বিয়ে করা স্ত্রী বিয়ের রাতেই খুন হয়েছে, তখন সে এমনভাবে অভিনয় শুরু করে দিল যেন তার নিজের ভাই মারা গেছে। চোখ দিয়ে পানি পর্যন্ত বের করতে শুরু করে দিল। সে কঠিন সুরে বলল, আঙ্কেল, আমি কথা দিচ্ছি যে বা যারা নয়নকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই ধরে শাস্তি দেব। কথাটা বলার পর সে বাড়ির সবার দিকে তাকালো তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার সে বুঝে গেছে। খুনি সেই বাড়িরই কেউ ছিল, যৌথ পরিবার। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে নয়নকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিস্টার থ্রিলার রূপী রাফি আরেকটা অভিনয় শুরু করলো। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান তাকে জোর করে বাড়িতেই থাকার ব্যবস্থা করে। মিস্টার থ্রিলার মনে মনে সেটাই চাইছিল। এখন সে 2টো টোপ ফেলবে, তারপর খুনি নিজ থেকেই তার কাছে ধরা দেবে। আমজাদ খানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 8 জন। নয়নের বাবা আমজাদ খান, তার মা শেফালি খান, তার ছোট বোন আখি, আমজাদ খানের ভাই হাশেম খান, তার স্ত্রী রহিমা এবং তার 2 ছেলে রফিক আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের মা আছে সেখানে। বয়স 80 বছরের বেশি, ঠিকমতো চলাফেরা করতে পারে না। খুনি এদের ভেতরেরই একজন, সেটা মিস্টার থ্রিলার খুব ভালো করেই জানে। সেই জন্য এক এক করে সবার সাথেই কথা বলতে শুরু করে দেয় সে। প্রথমে কথা বলে নয়নের মার সাথে, বিভিন্ন রকমের প্রশ্ন করে তাকে। তার প্রশ্নগুলোর ধারণাটা অনেকটা এইরকম ছিল যে বিয়ের দিন কি কোনো কিছু আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা নয়ন অথবা তার স্ত্রীর ভিতরে কোনো অস্বাভাবিক বিষয়। সাথে খুনের সময় আপনি কোথায় ছিলেন, আর বাকি সদস্যদের কে কোথায় ছিল। নয়নের মা শান্ত ভাষায় সব উত্তর দেয়। তিনি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। আর নয়ন পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করছে, হাসি খুশি থাকারই কথা।
আর তার স্ত্রীও স্বাভাবিক ছিল। খুনের সময় তিনি তার স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। আর বাকি সদস্যদের কে কোথায় ছিল তিনি সেটা জানেন না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করলো নয়নের চাচা আর তার দুই ছেলে। তারা বাহিরের কারো কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। নয়নের বোন আবার সবার থেকে উল্টো, সে কান্নায় এতটা ভেঙে পড়ে যে ভালো মতো কিছুই বলতে পারে না। এইরকম করেই একদিন চলে যায়। সেই দিন রাতে মিস্টার থ্রিলার বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। আপনারা সবাই জেনে অবাক হবেন যে নয়ন আর তার স্ত্রী খুনি এই বাড়ির একজন। আর আগামীকাল আমি দুপুরে সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানায় পাশে রাখা বক্সের ভিতরে খুনি ও তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না খুনিকে। একজনে আমাকে খুনির বিষয়ে সব খবর দিয়েছে, আর সেটা কাল দুপুরে খোলা হবে। এইটুকু বলেই মিস্টার থ্রিলার সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। রাত ঠিক 2টা বাজে। মিস্টার থ্রিলার শুয়ে আছে তার বিছানায়। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হয়। সাথে সাথে মিস্টার থ্রিলার লাফিয়ে উঠে বসে আর হাতে থাকা বন্দুক আগন্তুকের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, তার মানে তুমি খুনি? দুপুর ঠিক 2টো বাজে। বসার ঘরে পরিবারের সব সদস্য দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার। হাতে তার একটা বক্স। সবার দৃষ্টি সেদিকে। মিস্টার থ্রিলার একবার সবার দিকে ঘুরে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টা টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে সেটার সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যি অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। মিস্টার আমজাদ তার ছেলের খুনি কে সেটা জানার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এতদিন যার সাথে আছেন তারা প্রত্যেকে আপনার পিছনে ছুরি মেরে যাচ্ছে, সেটা আপনি এখনো বুঝতে পারলেন না? আমজাদ খানকে কিছু বলার সুযোগ না দিয়েই সে নয়নের চাচার দিকে তাকিয়ে বলল, কি হাসান সাহেব, এখন কি মুখ খুলবেন নাকি আমি খুলবো? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমি বলছি। আঙ্কেল, তাহলে শুনুন, এটা আপনার আপন ভাই নামে কলঙ্ক। আপনার সব বিজনেস সে সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে সে কত টাকা যে গায়েব করে দিয়েছে তার কোনো হিসাব আপনি জানেন? তার হিসাব আপনি জানেন না। যখন নিলয় বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় আর আপনি তাকে সব বিজনেস সামলানোর দায়িত্ব দেন, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে হাসিম খানের। কারণ নয়ন আসলে তার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। আর আরেকদিকে তার ছেলে আছে যা নয়নের হয়ে গোলামি করবে, সেটা তিনি সহ্য করতে পারবেন না। সেই কারণে তিনি ঠিক করেন নয়নকে সে শেষ করে দেবে, কিন্তু সেরকম কোনো ভালো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিলেন না। আর ঠিক সময় টিভিতে দেখেন সিরিয়াল কিলারের সম্বন্ধে। তিনি ধারণা নিয়ে সবকিছু প্ল্যান সাজায়। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই হাসেম চিৎকার করে বলে ওঠে। মিস্টার থ্রিলার আবার মুচকি হেসে বলে, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলিনি আপনি খুন করেছেন। কাকে বাঁচাতে চাচ্ছেন মিস্টার হাসিম? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি কোনো কথা বলতে পারছেন না। মিস্টার থ্রিলার এইবার নয়নের বোন আখের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সবকিছু শেষ হয়ে গেল, তাই তো? অবশ্য তোমারই বা দোষ কোথায় বলো? যেখানে নিজের ভাই নেশার ঘরে তোমাকে তার বন্ধুদের মাঝে মেনে দিতে আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ভাবি, সেও ছিল একজন ডাইনি, সেটা তুমি জানতে। তোমার ভাইয়ের আগে যে তার আরও অনেক কজনদের সঙ্গে সম্পর্ক ছিল, যার কারণে মুখ্য একটা সুযোগ পেয়ে যাও দুজনকে একসাথে শেষ করে দিয়ে নিজের পরিবার সহ সবাইকে বাঁচানো। টিভিতে নিউজ দেখে প্ল্যান করো আর সফল হয়ে যাও। আখি কোনো কথা বলল না। সে মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আপনি যে আমার ভাইয়ের কোনো বন্ধু নয় সেটা আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের পানি আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম, কিন্তু এখন নিশ্চিত যে আপনি আর কেউ নয়। আপনি পুলিশের লোকও নয়, কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা একটা সস্তা গোয়েন্দা। কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুন করিনি। প্ল্যান আমি সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খুন করিনি। তার কথা শুনে মিস্টার থ্রিলার আরও একবার হাসল আর মনে মনে বলল, কলেভার গার্ল। মিস্টার থ্রিলার এবার তাকালো সেই দুই ভাইয়ের দিকে। তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের জুটিটা খুবই সুন্দর, কিন্তু খুনির মতো জঘন্য কাজ করে দিলে।
দুজন মিলে, তা আবার এত কাঁচা কি করে করতে পারলে? খুন যখন করলে তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো আর একই সাথে বলতে লাগলো, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদের ঘড়ি আছে। মিস্টার থ্রিলার সেটা শুনে পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো চিনতে পারো কিনা। সেটা দেখার সাথে সাথে চমকে ওঠে দুই ভাই। একজন আরেকজনের শার্টের কলার ধরে বলতে শুরু করে, শফিক, আমি তোকে বলেছিলাম সব কিছু দেখে নে, কিন্তু তুই তোর ঘড়ি ফেলে রেখে আসলি। এইদিকে শফিক তার ভাইকে চমকে দিয়ে বলে, ওটা আমার ঘড়ি না, ওটা তোর ঘড়ি। আমার গাড়ি দোষ চাপাবি না। আর নয়নের কাছ থেকে তুই 10 লক্ষ টাকা ধার নিয়েছিলি, সেটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে তোকে বাঁচাতে আমার এইসব প্ল্যান করতে হতো না। জবাবে বলে রফিক। দুইজনের কথা কাটাকাটি দেখে মিস্টার থ্রিলার একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল দেখলেন তো এতদিন আপনি কাদের ফুঁসে আসছেন। এটা আপনার এত বড় ধোকা দিয়েছে দিনের পর দিন। নিজের ছেলে যেখানে আপনাকে ধোকা দিয়েছে সেখানে তো এরা কিছুই না। আপনার ছেলের চরিত্র ছিল নিকৃষ্ট। সবটা দেখে আর সব কিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বললেন, বাবা, এখানে তো তুমি সবাইকে খুনি প্রমাণিত করে দিচ্ছ, কিন্তু এরা সবাই একসাথে নয়নকে কি করে মারতে পারে? খুবই ভালো কথা বলেছেন আঙ্কেল, মানতে হবে। এই বয়সে আপনার মাথা অনেক পরিষ্কার, কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতে পারলেন না। সেটা কি করে হয় বলুন তো? জবাবে বলে ওঠে মিস্টার থ্রিলার। আমজাদ খানের মুখ শুকিয়ে যায়। তিনি শুকনো মুখে বলে, এখন কি তুমি আমাকে আর আমার ছেলের বউয়ের খুনের দায় স্বীকার করতে বলবে? আমি কিন্তু একবারও সেই কথা ভুলিনি আঙ্কেল, কিন্তু যখন ছেলের বউয়ের বাবা আপনার ছেলের মাথাকে তার ঘর জামাই করতে চায়, আর আপনার ছেলে সেই কথা শুনে আপনার দেওয়া সব সম্পত্তি নিয়ে আপনার এই শত্রুর মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হতে চায়, তখন নিজের ছেলেকে খুন করার কথাটা একবার হলেও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খানের মাথায় এসেছে নিশ্চয়ই। আই অ্যাম রাইট আঙ্কেল? কঠিন গলায় জবাব দেয় মিস্টার থ্রিলার। তার কথা শেষ হতেই আমজাদ খান ধপাস করে বসে পড়ে চেয়ারে। মিস্টার থ্রিলার এইবার সবার সামনে এসে বলতে শুরু করে, আমার প্রিয় বন্ধুর পরিবার সবাইকে জানাই আমার সালাম। আমি হলাম মিস্টার থ্রিলার। আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো অপরাধী পার পায়নি, তাই আপনারা কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সবার মনে নয়নের জন্য একটা ক্ষোভ ছিল, সেই কারণে খুন হতে হয় তাকে, কিন্তু আপনাদের মধ্যে কারো ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সেই আগে খুন করতে সক্ষম হয়েছে। আর তাই যেই খুন করে থাকুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি বলেছিলাম আপনাদের ঘরের বিছানার পাশে একটা বক্স রাখা আছে, আর সেখানে লেখা আছে খুনির নাম এবং তার কারণ। আর সেটা ছিল সবচেয়ে বড় টোপ। সেই বক্সে কি আছে সেটা দেখার কৌতূহলী সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরই সবাই আবার সবার দিকে তাকাতে শুরু করলো। মিস্টার থ্রিলার তাদের এই অবস্থা দেখে হা হা করে হাসতে শুরু করে দিল। মিস্টার থ্রিলার আবার কথা শুরু করতেই যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। কার ফোন সেটা না দেখেই রিসিভ করে সে ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করে, কাজের সময় আমি ফোন রিসিভ করা একদম পছন্দ করি না। আর কেসের সমাধান হয়ে গেছে। 2 ঘন্টার ভেতরে খুনি পুলিশ স্টেশনে চলে যাবে, আর কালকেই আমার মিশরে যাওয়ার ব্যবস্থা করে রাখবেন। মনে রাখবেন, প্লেনের 2টো টিকিট আর কয়ার শহরের বেস্ট হোটেলের 2টো বিছানা একটা বুক করলেও চলবে। কথাটা শেষ করে ফোনটা পুকুরে রেখে দেয় মিস্টার থ্রিলার। ইন্সপেক্টর জামাল আহমেদ ফোনের ওই পাশের কথা শুনে অবাক হয়ে গেছে। কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে মিস্টার থ্রিলার দেশের বাইরে সুদূর মিশো যাবে, আর মিস্টার থ্রিলারের কোনো সহকারী যাবে সেটা তিনি বুঝতে পারছেন না। কারণ প্লেনের 2টো টিকিট সাথে হোটেল বুক করতে বলেছে, আর সেই সহকারী যে ছেলে সেটাও বুঝতে পারছেন তিনি। তার কারণ হলো কোনো মেয়ে হলে সে 2টো রুম বুক করতে বলতো, কিন্তু এখানে তা বলেনি। ইন্সপেক্টর মাথার উপর আর চাপ না দিয়ে সবকিছু রেডি করতে শুরু করে দিল। এইদিকে মিস্টার থ্রিলার তাকিয়ে আছে টিভির পর্দায়। সেখানে কার্টুন দেখাচ্ছে, সেটা মনোযোগ দিয়ে দেখছে তিনি। বাড়ির সবাই হা হয়ে শুধু তাকিয়ে তার কার্টুন দেখা দেখে যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে মিস্টার থ্রিলার আইসক্রিম খেতে চাইল। সেটা শুনে সবাই আরও অবাক হয়ে গেল। আখি নামের মেয়েটা ভেতরে চলে গেল আর ফিরে এলো এক কাপ আইসক্রিম হাতে। সেটা মিস্টার থ্রিলারের হাতে দিয়ে বলল, এখনও আমাদের বসিয়ে রাখবেন নাকি খুনিকে নিয়ে থানায় যাবেন? কথাটা শুনে মিস্টার থ্রিলার উঠে দাঁড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেল নয়নের মায়ের সামনে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, এতক্ষণ তো দেখলেন সব কিছুই, এবার আপনি কিছু বলুন। বলুন সবাইকে যে নয়ন আমজাদ খানের ছেলে নয়, সেটা আপনার একজন বন্ধুর ছেলে, সেটা বলুন সবাইকে। আর এটা যখন নয়ন জানতে পারে তখন সেই সত্যটা সবাইকে জানাতে চায়, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি তাকে অনেক রকম বোঝাতে থাকেন, কিন্তু তবুও সেই চরম সত্যটা তার বউকে বলে দেয়, আর সেই কারণে সে ঘর জামাই হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর আপনার মধ্যে আগের থেকেই একটা অস্থিরতা ছিল, যার কারণে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন, আর শেষ পর্যন্ত তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেন প্ল্যান করে। আপনি আর আপনার সেই বন্ধু এখন আপনার সাথে যার যোগাযোগ করতে চাচ্ছে, আর এই কথাও নয়ন জেনে গিয়েছিল, তাই আপনি আপনার সেই বন্ধুর পরামর্শে সুন্দর করে একটা প্ল্যান করেন। প্রথমে নয়ন আর তার স্ত্রীর ঘরে এসির ভিতরে এমন একটা ক্লোরোফিন দেন যেটা তাদের নিঃশ্বাসের মধ্যে গিয়ে একটা গ্রহ সৃষ্টি করে। আর এটার বৈশিষ্ট্য হলো তারা এমন কিছু দেখে যেগুলো বাস্তবে সম্ভবই নয়। আর সেই অবস্থায় কেউ যদি অতিরিক্ত ভয় পায় তখনই তার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার সেই বন্ধু ছিল একজন কেমিস্ট্রির প্রফেসর, সেই জন্য সব কিছু খুব সহজে সম্ভব হয়ে গেছে। আর আপনি ভেবেছিলেন আপনি তার মা, তাই আপনাকে কেউ সন্দেহ করবে না, আপনি তাই নিশ্চিত ছিলেন। কিন্তু আমি যে খুব সহজে সব কিছু ফাঁস করে দিলাম। এখন আপনার একটাই পথ আমি দেব, আর সেটা হলো নিজে পুলিশ স্টেশনে গিয়ে সব কিছু স্বীকার করবেন, আর আপনার সেই বন্ধু এখন কোথায় সেটাও বলবেন। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই সে আর সেখানে দেরি করল না, সোজা আমজাদ খানের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আমার কাজ শেষ, এখন আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার। কাকে রাখতে চান আর কাকে বের করে দিতে চান সেটা আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, সেটা হলো আকিকে চাই আমার কাছে কয়েকদিনের জন্য। কয়েকদিন পর তাকে আমি আবার সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যাব। আর আজকে যা হলো তার জন্য হয়তো আমাকে অন্তত বিশ্বাস করতে পেরেছেন। আমজাদ খানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে আখির দিকে তাকিয়ে বলল, তোমার হাতে 10 মিনিট, রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে এখনই আমার সামনে হাজির হয়ে যাবে। আমরা কোথায় কেন যাচ্ছি সেটা পরে বলবো, আশা করি সেটা জানার পর খুবই খুশি হবে। আখি সরাসরি মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলল, আমরা মিশর যাচ্ছি বাকি 4টা খুনের সমাধান করার জন্য। আমি যেতে রাজি, কিন্তু একটা শর্তে। সেটা হলো আমার 20 মিনিট দরকার তৈরি হওয়ার জন্য। বলেই সে চলে গেল। মিস্টার থ্রিলার মুচকি হেসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর একটা শব্দই উচ্চারণ করলো, সেটা ছিল পারফেক্ট। ততক্ষণে আর তার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে আখি। হালকা মেকআপ করেছে সে, হাতে ছোটোখাটো একটা ব্যাগ। 2 দিনে ভালো করে তাকে লক্ষ্য করেনি মিস্টার থ্রিলার, কিন্তু আজকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আখি আসলেই অনেক সুন্দর একটা মেয়ে। মিষ্টি হাসি আর তুখোর বুদ্ধি তাকে যেন আরও সুন্দর করে তুলেছে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, পুরো 30 সেকেন্ড লেট তুমি, এখন আর 1 সেকেন্ডও দেরি নয়। তোমার মা আর তার বন্ধুর কাছে পুলিশ চলে গেছে এতক্ষণে, মনে হয় তোমাকে রওনা দেওয়া উচিত। বলার সাথে সাথে তারা 2 জন বেরিয়ে পড়ে। খবরের চ্যানেলে একটা খবর পেয়ে গেছে, তো সেটা নিয়েই কথা বলে যাচ্ছে। সব ক্রেডিট যাচ্ছে ইন্সপেক্টর জামালের কাঁধে। চাইলে মিস্টার থ্রিলার সবার সামনে আসতে পারত, কিন্তু এইসব ছোটোখাটো বিষয়ে তার উৎসাহ নেই, তাই তার উদ্দেশ্য শুধু টাকা। আকিকে নিয়ে মিস্টার থ্রিলার তার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে একটা রুমে তাকে দিয়ে দেয় মিস্টার থ্রিলার। আগামীকাল বিকেলে তাদের ফ্লাইট, একটা রাত এখানেই থাকতে হবে তাকে। আর আখি যদি সেই বাড়িতে থাকতো তাহলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হতো তাকে। সেই কারণে মিস্টার থ্রিলার তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িতে আসার পরপরই ইন্সপেক্টর জামাল তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি কি জানতে পারি আপনি হঠাৎ মিশর কেন যাবেন? ফোনের অপর পাশে থাকা মিস্টার থ্রিলার হাসতে হাসতে জবাব দেয়, আপনার থেকে যে টাকা নিয়েছি সেটা দিয়ে শপিং করতে, আর সেখান থেকেই আপনার জন্য খুনিকে নিয়ে আসব, তাই সেখানে যাচ্ছি। আর আমি যা যা করতে বলছি সেগুলো ঠিকঠাক মতো করলেই হলো। আপনি আসলে খুব একজন ভালো পুলিশ,
তা না হলে আপনার নিজের পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে যাওয়ার পরেও আপনি বুঝতে পারলেন না। এইটুকু বলেই সে ফোন রেখে দেয়। ফোন কাট হওয়ার সাথে সাথে জামাল আহমেদ নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে ঠিকই মানিব্যাগ আছে। সেটা খুলে পরীক্ষা করে দেখে সব টাকাই ঠিক আছে, কিন্তু যেটা শুধু নেই সেটা সেই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই দুটো কাগজ। তিনি বুঝতেও পারেনি কোনো এক ফাঁকে কেউ একজন সেই মানিব্যাগ চুরি করে সেই দুটো কাগজ বের করে নিয়েছে, আর সেটা নিশ্চয়ই করিয়েছে মিস্টার থ্রিলার। এবং সেটা থেকে এমন কোনো তথ্য বের হয়ে এসেছে যার কারণে তাকে মিশর যেতে হচ্ছে। এখন তার ওপর আর চাপ নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মিস্টার থ্রিলারের উপর নির্ভরশীল হয়ে গেছে। বাড়িতে এসে মিস্টার থ্রিলার তার মুখ থেকে রাফির মুখোশ খুলে তার আসল চেহারাতে চলে এসেছে। প্রথমে আঁখি তাকে চিনতেই পারেনি, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর তাকে চিনতে পারে, তা না হলে আরেকটা ঝামেলা হয়ে যেত। সেদিন রাতে খাবার বসে আঁখি মিস্টার থ্রিলারকে জিজ্ঞেস করে, হঠাৎ আমাকে নিয়ে মিশর কেন যেতে চাচ্ছেন? আর যদি যেতেই হয় তাহলে আমাকে কেসের ব্যাপারে আগে পুরোটা খুলে বলুন। জবাবে মিস্টার থ্রিলার বলতে শুরু করে দেয়, শুনো আঁখি, আমি এক এক কেসে এক এক সহকারী নেই, আর এবার আমি তোমাকে বাছাই করে নিয়েছি, আর তুমি সেরকমই সহকারী যেমনটা আমি চেয়েছি। প্রথমত, আমি যে একজন গোয়েন্দা সেটা তুমি বুঝে গেছো। তোমার মধ্যে লুকিয়ে থাকা একটা গোয়েন্দা আছে, আর সেই কারণে তোমার পুরো ঘর জুড়ে সালেক্স হোম দিয়ে পড়া। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিজেও গোয়েন্দা হতে চাও। সবই বুঝলাম, কিন্তু আমি দুঃখিত আপনাকে সস্তা গোয়েন্দা বলার জন্য। এখন আমি বুঝতে পারছি আপনি কতটা মহান। আপনার বুদ্ধি আছে, সেটা অহংকারও আছে আপনার। তা না হলে বাড়ির সামনে সেই সাইনবোর্ড রেখে দিতেন না, গরিবদের দেখতে পারতেন না, তাই তো? মিস্টার থ্রিলারের কথায় প্রশ্ন করে আঁখি। মিস্টার থ্রিলার হেসে জবাব দেয়, এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আঁখি আবার প্রশ্ন করে বসে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আপনি আমার পরিবার আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারলেন, আর সব কিছু ঠিকঠাক বলে দিলেন? খুব সহজ ছিল সব কিছু বের করা। আমি প্রথম দিন সেখানে গিয়ে যখন বলেছিলাম আমি দুদিনের মধ্যে খুনিকে খুঁজে বের করব, তখন সবার মুখ শুকিয়ে গিয়েছিল। পরের বার আমি বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি, কারণ একটা বাড়ির গোপন বিভিন্ন বিষয় সেই বাড়ির সদস্যরা না জানলেও কাজের লোক জানে। আর সেখান থেকে আধা আধা জেনে আমি সব কিছু বিষয় চিন্তা করে একটা আলাদা রকম গল্প তৈরি করি, আর সেটা তাদের সামনে এমনভাবে বলি যাতে তারা নিজেরা বাকিটা স্বীকার করে নেয়। কিন্তু তার আগেই আমি একটা টোপ দিই যে আমার বিছানার পাশে বক্স রাখা আছে, সেখানে সব ইনফরমেশন আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। কিন্তু সেই বক্স দেখার জন্য আর খুনি কে সেটা জানার জন্য সবাই এক এক করে রাতে আমার রুমে আসে, কিন্তু তারা কেউ খুন করেনি সেটা স্বীকার করে তারা আমার কাছে। আর তাদের কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ তখন আমার হাতে কোনো প্রমাণ আসেনি। শেষে একটা লোক আসে সেই বক্স চুরি করতে, আমি তাকে হাতে নাতে ধরে বলি, কিন্তু সে পালিয়ে যায়। আর সেই লোক ছিল তোমার মায়ের বন্ধু, তার চেহারা আমি দেখিনি তখনও। যখন আমি তোমার মায়ের রুমের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তোমার মা যেন কারোর সঙ্গে কথা বলছিল, তখন আমি সব কিছু শুনে তখন আমি কিছুটা ক্লিয়ার হয়ে যাই। আঁখির প্রশ্নের উত্তরে জবাব দেয় মিস্টার থ্রিলার। আঁখি আবার প্রশ্ন করে, কিন্তু আমি তো সেখানে সেই বাক্সে কি আছে সেটা দেখতে যাইনি, আর বাড়ির সবার এত আগ্রহ নেই যে তারা খুন না করার সত্ত্বেও সে বাক্সে কি আছে সেটা দেখার জন্য যাবে। মিস্টার থ্রিলার আবার হাসতে হাসতে বলে, আমার গেমের প্ল্যান পুরো আলাদা মিস আঁখি। সেই বক্স খুনির নামে লেখা আছে, আর এই বাড়িতে কে কে নয়নের শত্রু তার নামও লেখা আছে। আর সেই গুজব আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর এটা তুমিও জানো। সবার সামনে আমি এটা বলিনি, কিন্তু সবাইকে আলাদা আলাদা করে সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু তুমি যে লেডি গোয়েন্দা হয়ে আসবে না সেটা আমি বুঝতে পারিনি। সবটা শুনে আঁখি হা হয়ে যায়। সেদিন রাতে আসলে তার জ্বর ছিল, তাই সেও বক্স দেখতে চেয়েও দেখতে চায়নি। আর মিস্টার থ্রিলার যে এত নিখুঁত প্ল্যান করেছে সেটা তার বুঝতে আরও কিছুক্ষণ সময় লাগলো। পরদিন সকালে মিস্টার থ্রিলার এবং আঁখি রওনা দেয় মার্কেটের উদ্দেশ্যে। মিশর যাত্রার জন্য তাদের বেশ কিছু কেনাকাটা দরকার, সেটার জন্য আঁখিকেও সাথে নিয়েছে সে। তারা দুজন মার্কেট ঘুরে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল একটা ঘটনা। বাংলাদেশের রাস্তায় বের হলেই দেখা পাওয়া যায় গরিব সব মানুষদের, কেউ ভিক্ষুক, আবার কেউ বা হকার, কেউ চামার, আবার কেউ মুচি।
সবার মধ্যে বেশি লক্ষ্য করা যায় বিষয়টা, সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে থালা, আর সেটা নিয়ে তারা করছে ভিক্ষা। এইরকম একটা শিশু আখির কাছে আসতো, তার কাছে এসে করুণ গলায় বলল। তার কথা শুনে আখি গলে যায়। এমনি একটা বাচ্চা ছেলে করুণ স্বরে কেক খেতে চাচ্ছে, সে নিষেধ কি করে করবে? কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে মিস্টার থ্রিলারের কাছে টাকা চায়। মিস্টার থ্রিলার সেটা শুনে আর দেখে সেই বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে, তারপর সোজা তার চোখের দিকে তাকায়। সেই বাচ্চাটা তাকেও বলে। সেই বাচ্চাটা আরো কিছু বলতে যাবে, তার আগেই মিস্টার থ্রিলার তার গালে বসিয়ে দেয় কষে একটা থাপ্পড়। সেটা এত জোরে ছিল যে বাচ্চাটা পড়ে যায় মাটিতে। সেটা দেখে আখি ছুটে এসে সেই বাচ্চাকেই তুলতে চাইলে মিস্টার থ্রিলার তাকে বাধা দেয়, আর সেখান থেকে ঢুকে যায় মার্কেটের ভেতর। আখির চোখে পানি চিকচিক করছিল। সে ভাবতেও পারেনি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে একটা বাচ্চার গালে ওই রকম করে থাপ্পড় দিতে পারে। ভরা মার্কেটের ভেতরেই আখি দাঁড়িয়ে যায় সেখানে, আর থামিয়ে দেয় মিস্টার থ্রিলারকে। তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো রাক্ষস আমি দুটো দেখিনি। কিসের এত অহংকার তোর? তোর রূপের? বাহ, ছেলেদের রূপের অহংকার। আর কি নিয়ে এত গর্ব করিস? তোর বুদ্ধি আছে দেখে তুই যা খুশি তাই করবি। ভুলে যাস না, তোকেও জন্ম দিয়েছে একটা মা। বড় ঘরে জন্ম না নিলে তুইও তার মতোই ভিক্ষা করতি। পুরো মার্কেটের লোক সেদিকে তাকিয়ে আছে আখির দিকে, আর মিস্টার থ্রিলার তাদের চোখের মধ্যমণি। বাংলাদেশকেও ফ্রিতে বিনোদন দেখা আবার ছেড়ে দেয় না। মিস্টার থ্রিলার হাতের ওপর হাত বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছিল। আখির কথা বলা যখন শেষ হলো, তখন সে আবার তার হাত ধরে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই বাচ্চাকে সে মেরেছিল। সেখানে গিয়ে মিস্টার থ্রিলার হাত উঁচু করে সেই বাচ্চাকে আবার দেখায়। আখি দেখে যে সেই বাচ্চাটা যাকে পারছে তাকে বলছে তাকে কেক কিনে দেওয়ার জন্য। অনেকেই তাকে কেক কিনে নেওয়ার জন্য টাকাও দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে সে কেক না কিনে পকেটে রেখে দিচ্ছে। মিস্টার থ্রিলার তখন আখিকে বলল, আমি কোনো সাধু সন্ন্যাসী হতে আসিনি, নিজের কাজ করি সবসময়। অন্যের দিকে তাকানোর সময় আমার নেই। যে বাচ্চাকে ভিক্ষা করতে দেখছো, সে নিজের স্বার্থের জন্যই ভিক্ষা করছে। আর সেটা ভিক্ষা নয়, সেটা একটা বিজনেস। আর ভিক্ষা হলো সেই বিজনেস, এর একটা পলিসি যেখানে কোনো লস নেই। আর যে তার গলার আওয়াজ আর তার চেহারা যত করুণ করতে পারবে, সে তত বেশি টাকা কামাতে পারবে। আর সেই ছেলে কেক খেতে চাইছে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে সময় নষ্ট করে কেক কিনে দেওয়ার মতো কেউ নেই। সেটা সে বাচ্চা হয়ে ভালো করেই জানে। তাই লোকেরা তাকে টাকা দেয় সে যেন নিজে কেক কিনে খেতে পারে। কিন্তু সে এত টাকা পাওয়ার সত্ত্বেও কেক কিনে খায় না, কারণ তার উদ্দেশ্য হলো টাকা। আর যদিও কেউ তাকে কেক কিনে খাওয়ায়, সেটা হলো তারই লাভ। বিনা পয়সায় খরচা ভালো জিনিসও খেতে পারবে। এরা কিন্তু স্কুল যেতে পারে, কিন্তু তারা টাকার লোভে সেখানে চায় না। এরা জানে এদের জন্য লেখাপড়া করে কোনো লাভ। চাকরিতে যোগ দেওয়ার আগে তারা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চায়। সেখানে গিয়ে যদি বলে তার বাবা মা ভিক্ষা করতো আর সেও ভিক্ষা করে, তখন সেই চাকরিতে হওয়া দূরের কথা, তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য চেয়ারে বসতে দেওয়া হবে না। আর হ্যাঁ, এটাই বাংলাদেশ যে সিস্টেম পরিবর্তন করতে আসবে, সে নিজে পরিবর্তনের সিস্টেম হয়ে যাবে। তাকে যদি এখানে টিকে থাকতে হয়, তাহলে নিজের জন্য টিকে থাকতে হবে, আর কারোর জন্য না। এখন তুমি যদি সেই ছেলের সামনে যাও, তোমাকে আবার সেই কথা বলবে, তোমার কাছে কেক চাইবে। তোমাকেও সে চিনতে পারবে না, কারণ তারা টাকার চেহারা মনে রাখে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। আর আমি কেন তাকে থাপ্পড় দিয়েছি সেটাও বলছি কিছুক্ষণ পর, আগে গিয়ে দেখো। মিস্টার থ্রিলারের কথা শুনে আখি পরীক্ষা করার জন্য সেখানে দিয়ে যেতে থাকে, আর মিস্টার থ্রিলারকে ঠিক প্রমাণ করে দিয়ে সেই ছেলেটা আবার তার ওড়না ধরে আগের বলা কথাগুলো বলতে থাকে। আখি তার ভুল বুঝতে পেরে যায়। মিস্টার থ্রিলারকে সে একটু বেশি বলে দিয়েছে। সে ফিরে যায় মিস্টার থ্রিলারের কাছে। সেখানে গিয়ে দেখে মিস্টার থ্রিলার মাথার পিছে হাত দিয়ে হাসছে। তার চেহারা দেখে আখি কিছু বলতে যাবে, তার আগে মিস্টার থ্রিলার তাকে থামিয়ে দিয়ে বলে, বাংলাদেশের সম্বন্ধে তো অনেক ধারণাই হলো, তাই না? এবার তাহলে রাস্তার লোকদের নিয়ে একটা ধারণা হয়ে যায়, কি বলো? সেই ছেলেকে কেন থাপ্পড় দিলাম সেটা দেখার সময় এসে গেছে। চলো তাকে ফলো করা যাক। বলেই তারা দুইজন সেই ছেলেটার পিছু পিছু যেতে থাকলো। সেই ছেলেটার সামনে এগিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে এসেছে প্রায়, বিকালে তাদের ফ্লাইট, কিন্তু সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
তারা সেই ছেলের পিছু পিছু গিয়ে দেখে সে আরও কয়েকজন তার বয়সী ছেলেদের সাথে দেখা করলো। তারপর তাদের রোজগার করা সব টাকা এক জায়গায় করে একজনের কাছে রেখে দিল। পরে তারা একটা দোকানে হয়ে দোকানদারকে সব টাকা দিল, আর দোকানদার তাদের একটা ব্যাগ দিল। সেই ব্যাগ নিয়ে আবার একটা জায়গায় যায়। সেখানে যাওয়ার পর একটা লোক তাদের সাথে দেখা করে আর সেই ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার আগে তাদের সবাইকে কিছু টাকা দেয়। এতক্ষণ ধরে পুরো বিষয়টা দেখার পরেও আঁখি কিছুই বুঝতে পারেনি। মিস্টার থ্রিলারকে সে বলতে যাবে, তার আগেই মিস্টার থ্রিলার তাকে বলতে থাকে, এই পুরো প্রসেস হচ্ছে ড্রাগ সাপ্লাইয়ের জন্য। প্রথমে মার্কেটের যেসব ছেলেরা সবাইকে একটা করে ফাটা নোট দেয়, সেটাই হচ্ছে স্লিপ, আর সেটা নিয়ে গিয়ে সেই বাচ্চারা দোকানে দেয়, আর সেই দোকানদার তাকে ফাটা নোট বেছে তাদেরকে প্রত্যেকদেরকে ড্রাগস দেয়। আর সেই ক্ষেত্রে তাদেরকে চিনে রাখবে তারা ফাটা নোট দিয়েছিল। তাদের থেকে তারা ড্রাগস নেয় আর তাদের কিছু টাকাও দেয়, কারণ সরাসরি কোনো দোকানদার থেকে সেগুলো নিতে পারবে না, পুলিশ পাঠা দেয়। কিন্তু বাচ্চাদের কেউ সন্দেহ করবে না, সেই জন্য এত কিছু। এখন প্রশ্ন হলো, আমি কি করে জানলাম এত কিছু? আমি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল, আর সে একটু পর পর তার আঙ্গুলের নাক ঢুকিয়ে গন্ধ নিচ্ছে। তারপর যা বোঝার বুঝে গেলাম, সে ড্রাগ নেয়। তাই তাকে একটা থাপ্পড় দিলাম। এত বড় প্রসেস জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম কিছুটা। এখন নিশ্চিত হয়ে গেলাম। মিস্টার থ্রিলারের কথা শোনার পর আঁখির চোয়াল ঝুলে পড়ে। মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে ইন্সপেক্টর জামাল অপেক্ষা করছে তাদের বিমানের টিকিট নিয়ে। যখন ইন্সপেক্টর জামাল দেখে মিস্টার থ্রিলারের সহকারী একজন মেয়ে, তখন তিনি লজ্জাবোধ করেন, কারণ তিনি ভেবেছিলেন তার সহকারী হবে একজন ছেলে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। ইন্সপেক্টরের কাছ থেকে বিমানের টিকিট নেওয়ার পর মিস্টার থ্রিলার জামাল আহমেদের দিকে তাকিয়ে বলের ভিতর। এয়ারপোর্টের ভেতর ঢোকা থেকে আঁখির মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো মিস্টার থ্রিলারের আসল নাম কি? সে মিস্টার থ্রিলারকে প্রশ্ন করতেই মিস্টার থ্রিলার হেসে জবাব দিল, আমার নাম নিক। নিজেকে মিস্টার থ্রিলার বাদে আমি নিক নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা শোনার পরেও আঁখির মনে কেমন জানি হতে লাগলো। সে সুযোগ বুঝে মিস্টার থ্রিলারের পাসপোর্টটা নিজের কাছে নেয়, আর সেটা খুলে দেখে সেখানে লেখা নাইমুল ইসলাম। তার মানে হয় এন ইকুয়াল নাইমুল আর আই ইকুয়াল ইসলাম, কিন্তু বাকি থাকে কে, সেটার অর্থ কি? আঁখি অনেক খুঁজেও সেটার কোনো অর্থ বের করতে পারল না। এইদিকে বিমান ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে। খুব শীঘ্রই তারা পৌঁছে যাবে 1000 বছরের পুরনো ইতিহাস পিরামিডের দেশ মিশরে। কায়রো এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে যায় তারা দুইজন। একটা গাড়ি ভাড়া করেছিল তারা দুইজন, এখন সেটা ছেড়ে দিয়েছে। গাইড আর গাড়ি, এই দুটো জিনিস বাহিরের দেশে প্রচুর কাজের। আর এটা হচ্ছে মিশর। দ্য গ্রেট গিজার পিরামিডের অবস্থান এখানে। সাথে সাথে অনেক পিরামিড আছে। 1000 বছরের রহস্যে ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনো সমাধান হয়নি পুরোপুরি। অষ্টাদশ শতাব্দীর অনেক ফারাও বাদশার মমি এখনো খুঁজে পাওয়া যায়নি। অষ্টাদশ শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময়ের শাসকগণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময়ের অনেক নারী ফেরাউনও আছে, তারা ইতিহাস বিখ্যাত। তাদের বীরত্ব রূপের কারণে তারা আজও মানুষের মুখে মুখে পরিচিত। সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা দুইজন গাইড ছাড়া ঠিকমতো চলতে পারবে না, সেটাই স্বাভাবিক। আর মিশরে যদিও তারা কেসের কারণে এসেছে, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া তাদের কাম্য নয়। হোটেলে বসে আছে আঁখি আর মিস্টার থ্রিলার রূপী নিক। আঁখি আর তাকে মিস্টার থ্রিলার ডাকে না, কারণ তাকে বারণ করে দিয়েছে সেই নামে ডাকতে। কারণ এখানে কেউ তাদের সন্দেহ করুক সেটা তারা কোনোদিন চায় না। আঁখি মিস্টার থ্রিলারকে প্রশ্ন করল, আপনার নামটা তো অনেক রহস্যজনক, কিন্তু এখনও আমি মিস্টার থ্রিলারের রহস্য উদ্ধার করতে পারলাম না। আর কেসের ব্যাপারেও আমাকে এখনও কিছু বলেননি আপনি। যদি কিছুই না জানি তাহলে সহকারী হয়ে এসে আমার লাভটা কি হলো? প্রথমত আমাকে আপনি করে বলা বাদ দাও। দ্বিতীয়ত আমার নামের মানে জানতে এসো না, নিজেই ফেসে যাবে। শান্ত হয়ে জবাব দেয় মিস্টার থ্রিলার। কিন্তু কেসের ব্যাপারে তো কিছু বলতে পারেন আমাকে। আবার প্রশ্ন করে বসে আঁখি। মিস্টার থ্রিলার এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে দুটি কাগজ বের করে ধরে তার সামনে এর বক্তৃতা দিতে শুরু করে দেয়। এই দুটো কারণ হলো সবচেয়ে বড় বিষয়। এই দুটো কাগজ খুনের কারণই বলা চলে।
এগুলো কোনো সাধারণ কাগজ নয়, খুনি নিজের হাতে সেগুলো রেখে গেছে। আর এই ধরনের কাগজ শুধু মিশরেই তৈরি হয়। এগুলো কাগজের দিকে এখন আসে, সেখানে লেখার জিনিসগুলোর দিকে। সেগুলো আসলে কোনো আজে বাজে জিনিস নয়, সেগুলো এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন মিশরে এই ধরনের ভাষা ব্যবহার করত মানুষেরা, কিন্তু এখন আর কেউ সেগুলো ব্যবহার করে না। সবচেয়ে বড় বিষয় হলো সেটা সুযোগ নিয়ে কিছু খারাপ দলেরা এই ভাষাকে তাদের সংস্কৃত ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে ঠিক সেরকমই লেখা আছে। এখানে লেখা আছে, তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে যে কাজের শাস্তি উপরে গিয়ে তোমাদের পেতে হবে। মূল কথাটা সেই 4 জনের উদ্দেশ্যে করা হয়েছে যারা খুন হয়েছিল। আর কথাটার ধরনটা অনেকটা অভিশাপের মতো। আর এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর এই ধরনের কথা কেন বলা হয়েছে সেটা খোঁজ পেতে আমাকে এই ধরনের ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবরও নিতে হয়েছে আমাকে। এইটুকু বলে একটা নিঃশ্বাস নিল মিস্টার থ্রিলার। আখি এতক্ষণ মন দিয়ে শুনে যাচ্ছিল, সে আবার প্রশ্ন করে বসলো তাকে। কি কাহিনী যেটা আপনি দুঃখিত তুমি তৈরি করেছো, যার ভিত্তিতে আমরা মিশরে এসেছি? আসলে ঠিকই বলেছেন, এটা একটা কাহিনী বটে, রূপকথার কাহিনী। আর সেটা প্রাচীন মিশরের অনেক পরিচিতই বটে। তাহলে শুরু থেকে বলি, যে 4 জন মারা গিয়েছে আসলে তারা একে অপরকে খুব ভালো করে চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগ বা সূত্র নেই। কারণ সেটা খুব সহজ, হয়তো তারা এমন কিছু কোনো কাজ করেছিল যার কারণে পয়সা খাইয়ে সব কিছু মুছে ফেলা হয়েছে তাদের। আর আমার ধারণা ঠিক করেই সেরকম কিছু বেরিয়ে আসে। আমার হাত ঠিক কতটা উঁচু সেটা হয়তো কেউ জানে না এখন, আর কেউ ধারণা করতে পারবে না কোনোদিনও। যাই হোক, সেসব বাদ, আমি মাটি খুঁজে বের করে আনি সব রহস্য। যারা মারা গিয়েছে তাদের সেটা আসল পরিচয় ছিল না, তাদের ছদ্মনাম বেছে নিয়েছিল, কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্য ছিল না। আর সবাই ছিল যুবক। আমেরিকাতে পড়াশোনা করতো 4 জন। 4 জনের মধ্যে 2 জন ছেলে আর 2 জন মেয়ে। একে অপরকে তারা ভালোবাসত। এরপর একদিন তাদেরকে কলেজ থেকে পাঠানো হয় মিশনে একটা প্রজেক্টের কারণে। সেখানে গিয়ে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে তাদের মৃত্যু হয়, ঠিক এরকমই রহস্যজনকভাবে। আর তারা তারপর মিশর থেকে ফিরে আসে, আর তাদের নিজেদের পরিচয়ের রেকর্ড সব কিছু মুছে দেয়। নতুন পরিচয় বেঁচে থাকতে শুরু করে তারা একে অপরের সাথে যোগাযোগও বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। আর ঠিক সেই কারণে তারা ভালোবাসার মানুষকে খুঁজে বের করে বিয়ে করে ফেলে। কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে তারা তাদের নিজের পরিচয় পাল্টে ফেলে, আর সেই সুযোগে তাদের মেরে ফেলে। চেয়ারে হেলান দিয়ে এক নাগারে কথাগুলো বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখি তখনও বুঝে উঠতে পারেনি এত কিছু সে কি করে জানতে পারো, কিন্তু সে মিস্টার থ্রিলার নামটার পেছনে থাকা রহস্য ধরে ফেলে। থ্রিলার অর্থ রহস্য, আর মিস্টার থ্রিলার নিজেই একটা রহস্য। আর তার কথাবার্তা আর কাজের ধরন সব কিছু রহস্যজনক। সেই জন্যই তার নাম মিস্টার থ্রিলার, সেটা আখির বুঝতে বাকি রইল না। সে আর কিছু না ভেবে তাকে প্রশ্ন করল। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু কার্ডের লেখা আর মিশর আসা সব ঠিক আছে, কিন্তু খুনি পর্যন্ত আমরা পৌঁছবো কি করে? আর খুনি যে মিশরেই আছে সেটা কতটা সত্যি? কথাটা শোনার পর মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে একটা রহস্যজনক হাসি। সে বলে, আমাদের এখানে 2টো কাজ। প্রথম কাজ হলো সেই 4 জন যে কলেজ থেকে পড়তো সেখান থেকে তাদের কিসের প্রজেক্টে দিয়ে এখানে পাঠানো হয়েছিল সেটা জানতে হবে। আর সেই 4 জন বাদে প্রজেক্টে আরও ছাত্ররা ছিল, তাদের সাথে কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো এই গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এরকম করে তো আর বসে থাকতে পারি না ঘরে। কিন্তু সেসব স্টুডেন্টদের সাথে কথা বলবো কি করে? তারা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর তাদের খুঁজে পাবোই বা কী করে? আর বাকি থাকলো সেই প্রজেক্ট, সেটা জানা খুব কঠিন নয়। তাহলে কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে আসবে সব কিছু। উত্তেজনার সাথে বলে ওঠে আখি। মিস্টার থ্রিলার আবার আগের মতো হেসে জবাব দেয়, সেসব আমার উপরে ছেড়ে দাও। সেই সবার কোথায় আছে সেটা সেই কলেজ থেকেই পাওয়া যাবে, আর তাদের ফোন নাম্বার, সেখান থেকে জানা যাবে সব কিছু। আর আমাদের লোক 2 দিনের মধ্যে সব খবর জানিয়ে দেবে আমাকে। আর এই 2 দিনে আমাদের মিশনটা খুব ভালো করে দেখতে হবে। শুধু এখানকার কিছু কেস যদি আমাদের হাতে পাওয়া যায় মন্দ হয় না। আর রিসেপশনে বলা আছে একটা গাইডের খোঁজ তারা করে দেবে। কথাটা শেষ হতে না হতেই ফোন বেজে ওঠে তাদের ঘরের। টেলিফোন কানে দিতেই মিস্টার থ্রিলার কিছু বলে। কথা শেষ করে সে আখির দিকে তাকিয়ে বলে,
একটা গাইডকে খুঁজে পাওয়া গেছে, এখানে আসে সে দেখা করতে। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে আজকের থেকে ঘোরাঘুরি শুরু করে দিতে পারবো। কিছুক্ষণ পরেই দরজাতে ঠক ঠক শব্দ হয়। আঁকি গিয়ে দরজা খুলে দিতেই হাসি মুখে ভেতরে ঢুকে পড়ে 22-23 বছরের হাসি খুশি এক তরুণী। চোখে মুখে আভিজাত্যের ছোঁয়া, সুন্দরী বললে ভুল হবে, অপ্সরীর মতো দেখতে। হালকা মেকআপে গালে লাল আভা, মুখের গড়ন অনেকটা মিশরীয়দের মতো, কিন্তু চোখ আর নাকের দিকে তাকালে মনে হয় যায় এশীয় মেয়েদের কথা। ভেতরে এসে হাসি মুখে তাদের অভ্যর্থনা জানালো। তারপর নিজের পরিচয় দিল মেয়েটা। তার নাম সালমা কুরেইশি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় তার ক্ষেত্রে সেটা ছিল সে আধা বাংলাদেশি। তার মা বাংলাদেশি আর তার বাবা মিশরের। একটা দুর্ঘটনাতে তার বাবা মা মারা গেছে, তাই সে নিজেই কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছ থেকে আধা আধা বাংলা বলা শিখেছে। মিস্টার চিলার আর আখি দুজনেই মোটামুটি খুশি সেই রকম একটা গাইড পেয়ে। কিন্তু আখির কেমন জানি লাগছে মেয়েটাকে, কারণ সে কীরকম একটা করে মিস্টার চিলারের দিকে বারবার তাকাচ্ছিল, আর মিস্টার চিলারও তার দিকে হেসে হেসে কথা বলছিল। কিন্তু তাতে আখি কি? মিস সালমাও খুশি তাদের পেয়ে। তারা বিকেল থেকেই বের হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যাবে গ্রেট গিজাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরে দেখেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে সেটা ভালো করে পুরো ঘুরে দেখতে। তাই বিকেলে শুধু তারা একটা অংশ দেখবে। বিকেল হওয়ার কিছু আগেই বেরিয়ে পড়ে তিনজন। গাড়ির অবস্থা সালমা নিজেই করেছে আর সেই ড্রাইভ করছে সেটা। কিন্তু পথে যেতে যেতে ঘটে গেল একটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় একটা জায়গায়, সেখানে এগোতে পারছে না আর গাড়িটা। কিছু একটা হয়েছে সামনে, রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। মিস্টার চিলার সামনে এগিয়ে গিয়ে দেখতে চাইলো আসলে হয়েছেটা কি। সাথে সাথে আঁখিও নেমে যায় তার সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে। বুকে তার গুলি লেগেছে। আশেপাশে মানুষ তলিয়ে তাকিয়ে দেখছে সেদিকে। কেউ কিছু করছে না, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইরে শাসাচ্ছে যাতে কেউ সেই বৃদ্ধকে কে বা কারা খুন করেছে সেটা না বলে। বৃদ্ধর বুকে লেগেছে গুলি। মিস্টার চিলার একবার সেদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল, তারপর আঁকিকে বলল, লোকটাকে বাঁচানো যাবে যদি আর 5 মিনিটের মধ্যে হাসপাতালে ভর্তি করানো যায়, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেই লোকগুলো মনে হয় না তাকে বাঁচাতে দেবে। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে আঁখির অনেক মায়া হলো, কিন্তু মিশরের অপরাধী সংগঠন সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাই সে আবেগে ভাসছে। মিস্টার চিলারকে সে বারবার কিছু করতে বলে, কিন্তু মিস্টার চিলার চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আঁখি একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে ছুটে চলে যায় সেই লোকটার কাছে। সেখানে গিয়ে তাকে তুলে হাসপাতালে নিতে চায়। তার সেই কাজ দেখে সেই লোকগুলো যারা তাকে গুলি করেছিল তারা অবাক হয়ে যায়। তখন একটা লোক হাসতে হাসতে আবার বন্দুক উঁচিয়ে ধরে আঁখির দিকে। এর ঠিক কয়েক মিলি সেকেন্ড পরেই কানে আসে বুলেটের শব্দ। মাটিতে লুটিয়ে পড়ে আরেকটা দেহ। মাটিতে পড়ে যায় আরেকটা দেহ। চোখ বন্ধ করে সেই বৃদ্ধকে শক্ত করে ধরে বসে আছে আঁখি। তার পাশেই পড়ে আছে আরেকটা মৃতদেহ। সেটা সেই লোকটার দেহ ছিল যে তার দিকে বন্দুক তাক করেছিল। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার চিলার। আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা যুবক যার হাতের শোভা পাচ্ছে একটা বন্দুক। সেই গুলি করেছে সেই লোকটাকে। আঁখি যখন দেখতে পেল তারা নিরাপদ আছে, সেই বৃদ্ধ লোকটাকে সে হাসপাতালে নিয়ে যেতে পারবে, তখন সে উঠে দাঁড়ালো। সে আশা করেছিল মিস্টার চিলার তাকে সাহায্য করবে, কিন্তু সে কিছুই করল না। মিস্টার চিলারের দিকে বিষ চোখে তাকিয়ে আবার বৃদ্ধর দিকে তাকায় সে। তাকিয়ে দেখে বৃদ্ধের চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। এদিকে যেই লোকগুলো মানুষকে সতর্ক করছিল যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খোলে, তারা ঘুরে তাকায় সেই যুবকের দিকে যে তাদের একজনকে মেরে ফেলেছে। পরিস্থিতি বেগতিক দেখে লোকজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু দাঁড়িয়ে থাকে সেই যুবক, মিস্টার চিলার আর আঁখি। সেই লোকগুলো নিজেদের বন্দুক বের করবে তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। সাথে সাথে তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের সাথে সেই সাথীর লাশ সেখানেই পড়ে থাকে। সেই যুবক মিস্টার চিলারের কাছে এসে স্থানীয় ভাষায় কিছু বলতে থাকে, কিন্তু সে কি বলছিল তার কিছুই মিস্টার চিলার বুঝতে পারে না। তাই সেই যুবকটা ইংরেজিতে তাদের বলে,
এখান থেকে তোমরা চলে যাও, আমি সামলে নেবো সব কিছু। আইনের লোক আমি, আশা করি আবার দেখা হবে আমাদের। বলেই সুন্দর একটা হাসি উপহার দিল সে। মিস্টার চিলার আঁকিকে নিয়ে সেখান থেকে চলে আসে আর গাড়িতে বসেই সালমাকে হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। আজ আর তারা পিরামিড দেখতে যাবে না। যেতে যেতে সব কিছু খুলে বলে সে। আঁকির মুখে কোনো কথা ছিল না। তার কোলে একটা লোক মারা গেছে, অথচ সে কিছুই করে উঠতে পারেনি। সেই দিন সালমাকে বিদায় করে দিয়ে তারা আর কথাও বের হয়নি। আর সেই যুবক কে ছিল সেটাও তাদের জানা হয়ে ওঠেনি। আর বিষণ্ণ হয়েছিল আঁকি। মনে হচ্ছিল অনেক রেগে আছে মিস্টার চিলারের ওপর। মিস্টার চিলার সেটা খুব ভালো করেই বুঝতে পারছিল, তাই সেই আগ বাড়িয়ে বলে উঠল, আমি চাইলেই সেই লোককে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তার আগেই সে মারা যেত। আপনাকে কি আমি কিছু বলেছি? যে লোক নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, সে কি করে বুঝবে একটা মানুষের জীবনে কত মূল্য? রাগ ছড়িয়ে পড়ল আঁকি কণ্ঠে। তার কথা শুনে মিস্টার চিলার একটা হাসি দিয়ে বলল, এতই যখন মানুষের জীবনের মূল্য দিতে জানো, তাহলে নিজের ভাইকে কেন মারতে চেয়েছিলে? আঁখির মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। চোখে তার পানি আর মুখে হাসি। বিচিত্র এক দৃশ্য, সচরাচর সেই রকম দৃশ্য দেখা যায় না। সে সেই রকম করেই বলতে লাগলো, একটা মানুষ আরেকটা মানুষকে তখনই খুন করতে যায় যখন তার সহ্যের ক্ষমতা শেষ হয়ে আসে। আপনি হয়তো জানেন না আমার ভাই কেমন ছিল। আমার ভাই ছিল একজন জানোয়ার। আমার ভাই বড় লোকের সন্তান, তাই রাস্তায় ফুর্তি করে বেড়াতো। যখন দেখতো সেটাতেও তার মন ভরছে না, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে। টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে কেস বন্ধ করে দেয়। আর তার বন্ধুরা একদিন বাড়িতে আসে, মদের পার্টি করছিল তারা। তার একটা বন্ধু আমার সাথে অসভ্যতা করতে থাকে। এক পর্যায়ে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আর আমি ভাইয়ের পিছনে লুকোই। একটা বোন যখন বিপদে পড়ে, তখন সে মনে প্রাণে তার ভাইয়ের সাহায্য চায়, কিন্তু আমার ভাই উল্টো আমাকেই তার সেই বন্ধুর সামনে ছেড়ে দেয়। আমাকে নিয়ে তামাশা করে, আমার গায়ে হাত দেয়। আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি। তাদের সাথে ছিল আবার আমার ভাবি। একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের সর্বনাশ কি করে করতে পারে সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই শেষে অতিষ্ঠ হয়ে আমি প্ল্যান করি, কিন্তু মানুষ খুন করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না, আর আমি পারতামও না। কথাগুলো শেষ করেই কান্নায় ভেঙে পড়ে আঁখি। মিস্টার চিলার একটা মুচকি হাসি দিয়ে নিজের কথা বলতে শুরু করে, আমি সেই বৃদ্ধকে সহজে গাড়িতে তুলে নিতে পারতাম, কিন্তু সেই গাড়িতে উঠেই মারা যেত, আর ফলে আমরা ফেঁসে যেতাম। তাই আমি কিছুই করি নাই। যে যুবক আমাদেরকে বাঁচিয়েছে সে আইনের কোনো লোক ছিল না, তার পিছনে অন্য কিছু রয়েছে। এখন টিভি খুললে সেই খুনের ব্যাপারে জানতে পারবো। বলা যায় গ্যাং ওয়ার, কিন্তু সেরকম কিছু নেই। সেটা খুনের পরিকল্পনা, আর যে খুন করিয়েছে সে খুবই প্রভাবশালী। আঁখি আর কিছু শুনতে চায় না। মিস্টার চিলারের কথাগুলো আর তার ভালো লাগছে না। শুধু যে রহস্য সমাধান করতে এসেছে সেটা করতে পারলেই এখন তার শান্তি। পরদিন সকালে সালমা আসে হোটেলে। তাদের নিয়ে বেরিয়ে পড়ে পিরামিড দেখানোর জন্য। আঁখি কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু তাকে যেতেই হয়। পুরো দিন ঘুরে বিকেলের দিকে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। মিস্টার চিলার সালমার থেকে সেখানকার সবচেয়ে দামি রেস্টুরেন্ট সম্বন্ধে জেনে নেয়। তারপর তিনজন মিলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সবচেয়ে দামি আর ঐতিহ্যবাহী খাবার অর্ডার করে খাওয়া শুরু করে দেয়। মিস্টার চিলারের খাওয়া দেখে কেউ অনুমান করতে পারবে না তার বডি এত ফিট কি করে। সালমাও অনেক কিছু খায়, কিন্তু শুধু আঁখি বেশি কিছু খেতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে রাজকীয় ভঙ্গিতে মিস্টার চিলার ডেজার্ট খায়, আর সব শেষে তার সামনে হাজির করা হয় তার সবচেয়ে প্রিয় খাবার আইসক্রিম। পুরো 2 বাটি আইসক্রিম শেষ করে বোমাটা ফাটায় সে। তাদের তিনজনকে বলে সে তার মানিব্যাগ ভুলে ফেলে এসেছে হোটেলে। এদিকে সালমা হলো গাইড, তার কাছেও টাকা নেই, আর আঁখি তো এসেছে মিস্টার চিলারের সাথে, তাই তার কাছেও টাকা নেই। তখন মিস্টার চিলার রূপী নিক সালমার কাছ থেকে জেনে নেয় মিশরের পুলিশ বাংলাদেশের মতো কিনা সেটা। তারপর একটা প্ল্যান করে ফেলে। এইদিকে আঁখির মনের অবস্থা এমনিতেই ভালো নেই, তারপরেও এই সব কিছু দেখে অস্থির হয়ে উঠেছে সে। মিস্টার চিলার তাদের দুইজনকে বলে, তোমরা দুজন চলে যাও, এখানকারটা আমি সামনে নেব। বিনা পয়সায় কি করে এখান থেকে বের হওয়া যায় সেটা আজ দেখাবো আমি। কথাটা শুনে একসাথে দুইজনই অবাক হয়ে যায়, কারণ তারা মিশর আছে। টাকা ছাড়া বিনা পয়সায় সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু তাও উপায় না পেয়ে তারা দুইজন বেরিয়ে পড়ে।
বেরিয়ে যেতে যেতে দেখে ওয়েটার মিস্টার চিলারের কাছে টাকার বিল দিতে এসেছে। বাইরে অপেক্ষা করছিল তারা দুইজন। ঠিক 5 মিনিট পরেই ভেতরে মিশরীয় পুলিশ ঢুকতে দেখে। তারা দুইজন ধরেই নাই মিস্টার চিলারকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর হলো সেটা। একটু পর পুলিশ তাকে সাথে করে তাদের গাড়িতে বসিয়ে দিল আর গাড়ি চলতে শুরু করে দিল। সালমাও তার গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে দিল। এইদিকে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পুলিশের গাড়িটা থেমে যায়। সেখান থেকে দরজা খুলে রাজকীয় ভঙ্গিতে নেমে আসে নিক। পুলিশের সাথে হাসি মুখে হাত মেলায়, তারপর তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তাদের সমন্বয়ে চলে আসে। তারা দুইজন অবাকের পর অবাক হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা সেটা শোনার যে কি করে মিস্টার চিলার ছাড়া পেল। কিন্তু সে কিছুই বলল না তাদের, চলে গেল হোটেলে। আখির মন মোটামুটি ভালো হয়ে গেছে সেই জিনিসটা ভেবে ভেবে, কিন্তু নিক কিছুতেই তাকে বোঝে না। কারণ সে কেস নিয়ে মাথা ঘামাচ্ছে। কাল সকালে সব খবর তার হাতে চলে আসবে, কিন্তু তার আগে কিছু হাতের কাজ সেরে নিচ্ছে। কেসের সব ফাইল ভালো করে পড়ছে আর সেগুলো মিলিয়ে নিচ্ছে একটা আরেকটার সাথে। এইরকম করেই রাত পার হয়ে গেল। সকালবেলা তারা আবার বের হয়ে গেল মিশরের রাস্তায়। বিভিন্ন জায়গা ঘোরার পর সালমা নিককে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি পুলিশ থেকে ছাড়া পেলেন কি করে? তার কথা শুনে মিস্টার চিলার হাসতে হাসতে বলল, পুলিশ যে দেশেরই হোক সেটা পুলিশ, আর টাকার সামনে সব পুলিশ বাংলাদেশের পুলিশের মতোই হয়ে যায়। কিছুই বুঝতে পারলাম না, আপনি তো টাকা নিয়ে যাননি, তাহলে টাকার কথা আসছে কি করে? আবার প্রশ্ন করে সালমা। মিস্টার চিলার আবার হেসে জবাব দেয়, আমি টাকা নিয়ে গেছিলাম আর তোমরা দুজনকে একটু চমকে দেওয়া হয়েছিল, তাই ইচ্ছে করে সবচেয়ে দামি হোটেলে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে বিল করি। তারপর জানতাম বিল দিতে না পারলে পুলিশ কেস হবে, তাই হলো পুলিশ আমাকে নিয়ে যেতে লাগলো। আর গাড়ির ভেতরে আমি তাদের সাথে খাবারের অর্ধেক বিল করে হিসেবে ঘুষ দিয়ে দিই, তারপর ছাড়া পেয়ে গেলাম। কথা শেষ হতেই ফোন বেজে ওঠে মিস্টার চিলারের। ফোনের দিকে তাকাতেই চোখ মুখ গম্ভীর হয়ে যায়। সে তাদের দুইজনের থেকে দূরে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা শেষ করে এসেই সালমাকে বিদায় করে দিয়ে সে আখিকে নিয়ে ফিরে আসে হোটেলে। তার এই রকম আচরণ আখির কাছে অস্বাভাবিক লাগে। আর আজকের সব তথ্য আসার কথা তাদের কাছে। সব মিলিয়ে সে বুঝে নেয় হয়তো সাংঘাতিক কিছু ঘটে গেছে, তাই সে আলাদা করে আর কিছু জিজ্ঞেস করে না। কিছুক্ষণ বাদেই মুখ খুলে মিস্টার চিলার, আর সে যা বলে তা শুনে হতভম্ব হয়ে যায় আখি। কারণ আমেরিকার যেই কলেজে সেই 4 জন পড়াশোনা করতো, তাদের সাথে যারা মিশর এসেছিল তারা ছড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু রহস্যজনকভাবে এক এক করে মারা গেছে সবাই। কেউ বা সুইসাইড করেছে, আবার কেউ বা দুর্ঘটনার শিকার। তাদের কেউ আর বেঁচে নেই। আখি মিস্টার চিলারের মুখের দিকে তাকিয়ে দেখে কি যেন বিড়বিড় করছে। কথাটা অস্পষ্ট। কান খাড়া করে আখি যেটা শূন্য সেটা শোনার সাথে সাথে তার পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার চিলার বারবার বলছিল অভিশাপ, প্রাচীন অভিশাপ, প্রাচীন অভিশাপ। কথাটা আখির মাথার ভেতর বারবার ঘুরতে লাগলো। কথাটা সে আগেও বেশ কয়েকবার বেশ কিছু জায়গায় পড়েছে। কথাটার অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে অভিশপ্ত কোনো বস্তু। আর সেটার সবচেয়ে বড় প্রমাণ এই মিশর দেশ। ফেরাউনদের দেশে এইটা সবচেয়ে বেশি প্রচলিত। যখন হার্ভার্ড কার্টার মিশরের প্রভাবশালী রাজা তুতাম খানমের দেহাবশেষ উদ্ধার করে, তখনই সামনে আসে এই অভিশাপ। অনেক গবেষণা আর অনেক অর্থ ব্যয়ের পর সেই মমি আবিষ্কার করা গিয়েছিল। প্রাচীন মিশরে একটা নিয়ম ছিল যে কোনো বাদশাহ মারা গেলে তাদের দেহ মমি আকারে রাখা হয়, যাতে করে তাদের দেহ নষ্ট না হয়। আর তাদের বিশ্বাস ছিল যদি রাজাদের দেহ ঠিক থাকে তাহলে তারা মৃত্যুর পরেও আরেক দুনিয়ায় গিয়ে রাজার মতোই থাকতে পারে। সেই জন্য তাদের সাথে পুঁতে দেওয়া হতো প্রচুর অর্থ সম্পদ। আর সবচেয়ে নিষ্ঠুর যেই কাজ করা হতো সেটা হলো অনেক দাস দাসীকে জীবিত কবর দেওয়া হতো রাজার আশেপাশে, যাতে করে তারা মৃত্যুর পরেও সেই রাজার দেখাশোনা করতে পারে। কিন্তু আরেকটা যেই বিষয় প্রাচীন মিশরে চলতো সেটা হলো একটা অভিশাপ দেওয়া হতো সেই রাজাদের কফিনের সাথে। তাদের বিশ্বাস তাদের রাজা ঘুমের মাধ্যমেই শান্তিতে পরের জীবনে আগের জীবনের মতোই থাকবে, আর যাতে করে তাদের ঘুম না ভাঙে আর শান্তিতে ব্যাঘাত না ঘটে সেই জন্য দেয়া হতো সেই সব অভিশাপ। যদি কেউ তাদের রাজার ঘুম ভাঙায় বা সেই কফিন খোলে তাহলে সে ওই অভিশাপের শিকার হয়ে মারা যাবে নির্মমভাবে। আর তুতাম খানমের মৃতদেহ আবিষ্কারের সময় সেখানে মারা যারা যারা ছিল তাদের প্রায় সবাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তখন থেকেই সেই বিশ্বাসটা আর গাঢ় হতে শুরু করে দেয়।
এরপর আরও বিভিন্ন উদাহরণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সেই অভিশাপ আসলেই কার্যকর, কিন্তু সেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে সব কিছু দুর্ঘটনা হিসেবেই ধরা হয়ে থাকে। আর আখির ধারণা এই কেসেও সেই রকমই কিছু আছে। তাছাড়া মিস্টার থ্রিলার কোনোদিনও সেই কথা উচ্চারণ করতো না। কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের কেউ বেঁচে নেই, আর সবাই মারা গেছে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে। অর্থ একটাই, তারা কোনো না কোনোভাবে কোনো অভিশাপে জড়িয়ে পড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে তাদের। মিস্টার থ্রিলার চুপচাপ বসে আছে বিছানায়। দরজায় কেউ এসেছে দেখে আঁখি গিয়ে দরজা খুলে দেয়। দেখে হোটেল বয় হাতে এক বাটি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। একটু আগেই মিস্টার থ্রিলার সেটার অর্ডার করেছিল। আঁখি সেটা ভেতরে নিয়ে গিয়ে মিস্টার থ্রিলারের হাতে দেয়। মিস্টার থ্রিলার কোনো মতে সেটা নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করে দেয়। এত বিলাসবহুল হোটেলে থাকা আর ঘোরাফেরার এত টাকা কই থেকে আসছে সেটা আঁখির জানা নেই। তার জানার কোনো ইচ্ছাও নেই, কারণ মিস্টার থ্রিলার টাকার জন্যই সব কিছু করে সেটা সে জানে। আর তার বুদ্ধির অলংকারের সামনে এইসব টাকা পয়সা খুবই অল্প। আইসক্রিম শেষ করে মিস্টার থ্রিলার মুখ খোলে। অনেকক্ষণ পর যেন তার বুদ্ধি খুলে গেছে। আঁখির দিকে একবার তাকায়, তারপর বলে, তুমি যা যা ধারণা করছো তা প্রায় 90% সত্য। প্রাচীনের অভিশাপের সাথে কোনোভাবে কোনো যুক্ত আছে এই মিশরের কোনো জিনিস, আর সেটা এখনই আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে এইসব অভিশাপের লোক দেখানো, কিন্তু এইসব আমি কিছুতেই বিশ্বাস করি না। কারণ তুতানখামের আবিষ্কারের সময় তারা একটা অভিশাপ পেয়েছিল। খুন হয়েছে, আর এগুলো যারা করেছে তারা একটা দলেরই। তুমি ভুল করছো আখি, আমি এখানে সেই খুনের তদন্ত করতে আসিনি। আমি এখানে এসেছি সেই 4 জন খুনের তদন্ত করতে। বাকিগুলো খুন হোক বা দুর্ঘটনা, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি তাদের পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই যে তাদের খুনের তদন্ত বের করতে যাব। যে আমাকে টাকা দিয়েছে আমি শুধু তারই কাজ করব, আর কারো নয়। ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল মিস্টার থ্রিলার। তারপর আঁকিকে কোনো কথা না বলার সুযোগ দিয়ে আবার বলতে শুরু করে দিল, বলে যেও না তুমি আমার সহকর্মী। আর আমেরিকার সেই কলেজ থেকে যারা এখানে এসেছিল তারা সংখ্যায় ছিল মোটে 20 জন। তাদের সাথে 2 জন শিক্ষক ছিল, তারা মোট হলো 22 জন। কিন্তু আমাদের সৌভাগ্য এতটাই ভালো যে তাদের কারোর সাথে জীবিত কথা বলা যায়। তারা এসেছিল এখানে একটা প্রজেক্টের জন্য। সেটা ছিল প্রাচীন একটা মমির খোঁজে আমেরিকা থেকে দলের গবেষণা এসেছিল। ধারণা করা হয়েছিল মমিটা ছিল একটা রানীর, কিন্তু যখন সেটা খুঁজে বের করা হয় তখন দেখা যায় সেটা একজন পুরুষের দেহ। তারা ভুল জিনিস খুঁজে পেয়েছিল বলে তারা হতাশ হয়ে আবারও ফিরে যায়। কিন্তু তাদের গবেষণাতে কোনো ভুল ছিল না। সেই গবেষণার দলে সবাই বেঁচে আছে। তাদের সাথে কথা বলে এতটুকু জানা গেছে, মাটির অনেক গভীরে ছিল সেই পিরামিড। রাজকীয় কারের সেই পিরামিডের কোনো রাজা অথবা রানীর মমি থাকার কথা। আর সেটা যে সময় তৈরি হয় সেই সময় একটা রানী শাসন করত। কিন্তু পাওয়া গেছিল একটা পুরুষের লাশ। আরও আশ্চর্য বিষয় হলো সেখানে কোনো মমিযুক্ত কিছু পাওয়া যায়নি। আর প্রাচীন আমলে তারা ছাড়া সেখানে আর কারো পায়ের ছাপও সেখানে পড়েনি, যে এখন ধরে নেওয়া যায় চোর কিংবা ডাকাত সেগুলো লুট করেছিল। এক কথায় তারা সবাই রহস্যের হাতে ফিরে গিয়েছিল। কিন্তু তারা সবাই কলেজ থেকে নিজ নিজ দেশে ফিরে যায়, আর কখনো ফিরেও আসে না। সেই স্টুডেন্টগুলোই শুধু মারা গেছে, কিন্তু সেই শিক্ষকের কিছুই হয়নি। এখন এখান থেকে একটাই ধারণা করতে পারি, সেটা হলো এসব কিছু একটা দুর্ঘটনা। আরও একটা জিনিস চিন্তা করা যেতে পারে, সেটা হলো সেই 2 জন শিক্ষকের হয়তো কিছুই জানে না তাদের ব্যাপারে। কিন্তু এটা হওয়ার তো কোনো চান্স নেই। যদি সেই শিক্ষক 2 জন কিছু জানে তাহলে তারাও মারা যেত। সর্বশেষে আরও একটা ধারণা করা যায় যে সেই 2 জন সব কিছু খুনের সাথে জড়িত, কিন্তু সেটারও কোনো সম্ভাবনা নেই। তাদের ব্যাপারে সব খবর নিয়েছে আমার সেই লোক। তারা 2 জন কিছুই জানে না। এটুকু বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আঁকির মনের অবস্থা ভালো নয়, কারণ সে মিস্টার থ্রিলারকে যত দেখছে তত অবাক হচ্ছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে সেটা তার জানা ছিল না। সে শুধু চুপচাপ শুনে যাচ্ছে সব কিছু। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আবার সেই সব কাগজপত্র ঘাঁটতে লেগে যায়। সেই সব কাজ করতে করতেই সে আঁখির দিকে তাকিয়ে বলে, আজ বিকেলেই আমরা রওনা দেব সেই পিরামিডের কাছে, যেখানে গিয়ে সেই প্রাচীন মমির খুঁজে পাওয়া গিয়েছিল।
সেখান থেকে রানীর লাশের পরিবর্তে বেরিয়ে এসেছিল পুরুষের লাশ। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের। আখি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। বিকাল হতেই তারা রওনা হয়ে গেল সেই জায়গার উদ্দেশ্যে। বরাবরের মতো সালমা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার থ্রিলার বসে আছে তার পাশে। পেছনের সিটে বসা আছে আখি। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পাওয়া গিয়েছিল সেই পিরামিডের সন্ধান। সেই যেন পৌঁছাতে রাত দেরি হচ্ছে। আখি আপন মনে কিছু ভাবছিল। সেই সময় দেখে সালমা গাড়ি চালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে মিস্টার থ্রিলারের দিকে। একটা হাত স্টিয়ারিংয়ের ওপর আর আরেকটা হাত ধীরে ধীরে মিস্টার থ্রিলারের হাতের দিকে বাড়িয়ে দিচ্ছে আর মুখে ঘায়েল করা একটা হাসি ফুটিয়ে রেখেছে। দৃশ্যটা আখির কাছে অসহ্য লাগলো। সে নিকের দিকে তাকিয়ে দেখে সেও মুচকি মুচকি হাসছে। এইবার আর সহ্য করতে পারল না সে। চিৎকার করে গাড়ি থামাতে বলল। সাথে সাথে সালমা ব্রেক কষে দেয়। সামনের দুইজন পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে গাড়ি থামানোর কারণ কি। আখি বুঝতে পারে না তখন আসলে তার কি বলা উচিত। তাই সে পানি খেতে চায়। মিস্টার থ্রিলার সামনে থেকে নেমে পেছনে গিয়ে ব্যাগ বের করে তাকে পানি দেয় আর পেছনের সিটেই গিয়ে বসে। গাড়ি আবার চলতে শুরু করে দেয়। আখি এমন ভাব করে যেন তার শরীর খারাপ, আর তাই সে মিস্টার থ্রিলারের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আয়নায় সেই দৃশ্য দেখে সালমা স্টিয়ারিংয়ে একটা বাড়ি মারে। সেটা আখির চোখ এড়ায় না। সে মুচকি একটা হাসি দেয় আর এদিকে সালমা রেগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তারা তিনজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। সেখানে তখনও খনন কাজ চলছিল, তাই কর্মীরা সেখানে ছিল। সেই সব লোকেদের ভাষা আবার নিক আর আখি বুঝতে পারে না। সেই কারণে সালমাকে মিস্টার থ্রিলার কিছু কিছু জিনিস বলেছে, যার কারণে তারা এখানে এসেছে। আর সালমা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার কারণে এইসব বিষয় নিয়ে অনেক কিছুই জানে, যার কারণে অনেক সুবিধা হয়েছে তাদের। মিস্টার থ্রিলার সালমাকে বুঝিয়ে দিয়েছে কি কি প্রশ্ন করতে হবে তাদের, আর সেই অনুযায়ী সালমা সেই সব কাজ করে যাচ্ছিল। কিন্তু সেই সাইডের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তবুও বেশ কিছু কায়দা করে সালমা তাদের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা সেই জায়গাটা ভালো করে দেখতে থাকে। প্রাচীন স্থাপত্য, আনুবিসের বিশাল বিশাল মূর্তি সহ আরো অনেক কিছু। আনুবিস হলো প্রাচীন গ্রিক দেবতা, মাথা শিয়ালের আর দেহ মানুষের। এইদিকে অন্ধকার হয়ে আসছে আর সেই জায়গাটা অন্য এক রূপ নিতে শুরু করে দিয়েছে। তাদের বারবার মনে হচ্ছিল তারা যেন প্রাচীন মিশরের সেই শহরে ঢুকে পড়েছে, যেখানে রাজ করছে এক সাহসী বীর রানী। তাদের মতো বিদেশিদের দেখার সাথে সাথেই হয়তো কিছু রক্ষী তাদের ধরে নিয়ে গিয়ে রানীর সামনে পেশ করবে আর রানী তাদের শুলে চড়িয়ে দেবে। পিরামিডের ভেতরের একটা গোপন চেম্বারের ভেতর বন্দী হয়ে আছে তারা তিনজনের হাত পা সব বাঁধা। চিৎকার করে সাহায্য চাইতে পারবে, কিন্তু তাদের চিৎকার শোনার মতো কেউ নেই সেখানে, আর থাকবেই বা কি করে। তারা যে মাটির নিচে রয়েছে, বাইরে চিৎকার পৌঁছাতে পারবে না। আখি আর সালমার জ্ঞান ফেরেনি, শুধু সজাগ চোখে চারিদিকে তাকিয়ে দেখছে। এই মুহূর্তে তার কিছুই করার নেই, চুপচাপ দেখা ছাড়া। ধীরে ধীরে সালমা আর আখি চোখ মেলে তাকায়। তারাও কিছু বলে না, শুধু মনে করার চেষ্টা করে তারা আসলে কোথায় আছে। চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য, যখন সালমা গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করেছিল সেই মমির ব্যাপারে আর সেই পিরামিড আর কি কি পাওয়া গেছে সেগুলো সম্বন্ধে। তখন তারা তেমন কিছুই গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে না। তারা তখনই সেখান থেকে ফিরে আসতে চায়। গাড়িতে উঠে যখন গাড়ি চালানো শুরু করে দেয়, তখন কিছু দূর যাওয়ার পর একটা লোক তাদের গাড়ি আটকে দাঁড়ায়। সেই লোককে জিজ্ঞেস করে সে বলে তার সাহায্য দরকার, শহরের দিকে তাকে নেমে দিলেই হবে। সে ইংরেজি জানে না, তাই সালমা তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে শুরু করে দেয়। একসময় হঠাৎ করে সেই লোকটা একটা জায়গায় গাড়ি থামাতে বলে। সেই লোক সেখানে যেই নেমে যায়, তখনই বিকট একটা শব্দ তাদের কানে আসে। চাকা ফেটে যাওয়া শব্দ। কেউ গুলি করে চাকা ফুটো করে দিয়েছিল। যখন তারা গাড়ি থেকে নামতে যাবে, তখনই সেই লোক তাদের দিকে পিস্তল তাক করে আর একে একে তাদের সবাইকে ঘিরে ধরে আরো বেশ কয়েকজন লোক। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। ওরা তিনজন কিছুই বুঝে উঠতে পারছিল না আসলে সেখানে হচ্ছিলটা কি, আর তাদেরকে কেন কেউ ক্ষতি করতে চাইবে। তারা কিছু একটা করবে তার আগেই সেই লোকগুলো তাদের মুখে রোমা ছুড়ে দেয় আর তারা অজ্ঞান হয়ে যায়। আর এখন তারা একটা বদ্ধ করে। সেই লোকগুলোর কথা শুনে সালমা নাকি বুঝতে পেরেছিল সেটা নাকি একটা পিরামিডের গোপন চেম্বার। মিস্টার থ্রিলার সেখানে আসার পর থেকে ঝিমিয়ে গেছে, কিছুই বলছে না সে। হয়তো বোঝার চেষ্টা করছে কি করে কি করবে।
তার আগেই ঘরে প্রবেশ করে 3 জন লোক। সবার মুখে কাপড় দিয়ে বাঁধা ছিল, আর মাঝের লোককে দেখে মনে হচ্ছিল সেই সর্দারটাই কিছু হবে। মিস্টার চিলার প্রথমবার মুখ খোলে। পিরামিড বন্ধ করে আমাদের আটকে রাখার কারণটা কি জানতে পারি? আর আমাদের যেই কারণে আটকে রাখা হয়েছে তার কিছুই আমাদের জানা নেই। সেই কথা শুনে সর্দারটা হাসতে শুরু করে দেয় আর স্পষ্ট ইংলিশে বলতে থাকে, সেই মমি আর পিরামিডের ব্যাপারে বাইরে কেউ এসে জিজ্ঞাসাবাদ করছে। এর অর্থ একটাই, তারা অনেক কিছুই জানে সেটা সম্পর্কে, আর আমরা যেই জিনিসটা খুঁজে বেড়াচ্ছি সেটা নিয়ে আবার কাউকে তো বলতে দিতে পারি না। আমরা সত্যি কিছু জানি না। আমরা এখানে এসেছি শুধু একটা রহস্য সমাধান করতে। একটা রানের কফিন থেকে কি করে পুরুষ লাশ আসলো সেটা জানার জন্য এসেছি আমরা। মিনতি করে বলল মিস্টার ট্রেলার। তার চোখ মুখ তখন অনেকটা নির্বোধের মতো হয়ে আছে। কথার ধরন দেখে বোঝা যাচ্ছে যে সে ওই লোকগুলোর সামনে নিজেকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে। সেই লোক আবার গম্ভীর কণ্ঠে বলল, রানীরই সুইস্তান এর মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। সেই সাথে মৃতদেহ যদি খুঁজে পাওয়া যায় তাহলে সাথে খুঁজে পাওয়া যাবে প্রচুর অর্থ সম্পদ, কারণ তার সাথেই রেখে দেওয়া হয়েছিল সেই সব কিছু। কিন্তু সব কিছু পাল্টে যায় যখন খবর ছড়িয়ে পড়ে যেখানে নারীর মৃতদেহ নেই। কথাটা শুনে মিস্টার ট্রেলারের ভ্রু কুঁচকে যায়। সে আবার সেই স্বরে বলে, আমরা এইসবের কিছুই জানি না, দয়া করে আমাদের খুলে বলুন। সেই লোকটা একবার তীক্ষ্ণ চোখে তাকায় তার দিকে, তারপর আবার বলতে শুরু করে দেয়, এইসব বলে লাভ নেই, কারণ আমরা জানি তোমরা এখন এখানে এসেছো সেই সম্পদ লুট করে নিয়ে যেতে। রানীরই সুইস্তান যখন মারা যায় তখন তার কফিন অনেক বড় করে বানানো হয়। বেঁচে থাকতে সে অনেক বিলাসিতার সাথে থাকতো, তাই তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরেও যেন সে বিলাসিতার সাথে থাকতে পারে। তাই যখন সে মারা যায় তখন তার বিশাল কফিনের এক পাশে তাকে মমি করে রাখা হয়, আর পুরো কফিনের ভিতরে রেখে দেওয়া হয় মূল্যবান সব সম্পদ, হীরা মণি মুক্তা, সব কিছু, এক কথায় গুপ্তধন। কিন্তু সেই সব কিছু কোথায় এখন তা কেউ জানে না। কয়েক বছর আগে খুঁজে পাওয়া যায় রানী সুইস্তান এর পিরামিড, যেখানে সবচেয়ে রাজকীয় যেই কফিন পাওয়া যায় সেখানে নাম খোদাই করা ছিল। তার কিছু আশ্চর্যের বিষয় হলো সেই কফিন ছিল সাধারণ মাপের, আর তার ভিতর কোনো ধন সম্পদ কিছুই পাওয়া যায়নি, এমনকি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায়নি। আর সেই কফিনের ভিতরে লাশটাও নাকি সুইস্তানের নয়, একটা পুরুষের লাশ। তখন থেকেই সবাই ধারণা করতে শুরু করে দেয় রানীর কফিন নয়, ওটা সবাইকে বোকা বানানোর জন্য ওই পিরামিড তৈরি করেছিল। রানী নিজেও তার সেখানে অন্য কারো লাশ রেখে নিজের জন্য আরেকটা গোপন সমাধিস্থান বানায়, যেখানে একদম তার লাশ সহ সব গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই জায়গা কোথায় তা কারো জানা নেই। সেই জায়গা যে খুঁজে বের করবে সেই মারা যাবে, সেই আশঙ্কাও সামনে আসে, কারণ সেই পিরামিডের ভিতরে এমন কিছু ফালাক ছিল যেগুলোতে সেই জায়গায় সম্বোধয়ে কিছু সূত্র দেওয়া ছিল, আর সেই অভিশাপও লেখা ছিল। কিন্তু আজ পর্যন্ত কেউ সেগুলো খুঁজে বের করতে পারেনি। সেই সব সূত্র কোনোভাবে চুরি হয়ে যায়, সাথে করে সব কিছুই গায়েব হয়ে যায়। তখন থেকেই উল্টাপাল্টা হয়ে যায় সব। সেই সূত্র মিশরের কোনো গ্যাঙ্গ চুরি করেনি, বাইরে কেউ সেগুলো চুরি করছে। আর সেই কারণে যখন পর্যন্ত সবাই সেই সম্পদ খুঁজে পাওয়ার জন্য মারিয়া হয়ে আছে, সবাই খুঁজে বেড়াচ্ছে সেই সব সূত্র, সেগুলো একবার কারো হাতে পড়লেই সে পৌঁছে যাবে সেই গুপ্তধন পর্যন্ত। কথাগুলো শেষ করার পর সেই লোক বাকি 2 জনকে নিয়ে চলে যায়। হঠাৎ করে মুখ খুলে আঁকি সে সালমার দিকে তাকিয়ে বলে, তুমি তো এখানেই আছো এতদিন, তুমি কি এসব জানো না? আর আর্কিওলজি নিয়ে পড়াশোনা করো, তোমার তো এসব জানা উচিত ছিল। আপনারা যতটা অবাক হয়েছেন ঠিক ততটাই আমিও হয়েছি, কারণ এইসব নিয়ে কেউ কিছুই জানে না। কারোর কাছে এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। হতে পারে সেই পিরামিড আবিষ্কারের পরই কেউ একজন সেগুলো চুরি করে, আর সরকার লজ্জা লুকিয়ে রাখার জন্য কাউকে সেই বিষয়ে কিছুই জানায় না।
সেটা নিয়ে একবার কথা উঠেছিল, কিন্তু সবাই গুজব মনে করে উড়িয়ে দেয়। তার চেয়ে বড় রহস্য থেকে গেল মেয়ের লাশ কী করে ছেলের লাশ হয়ে গেল সেটা নিয়ে। এতক্ষণ তাদের দুইজনের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল মিস্টার থ্রিলার। শেষ পর্যন্ত সে বলে, সেই স্টুডেন্টদের কাছে সেই গুপ্তধনে পর্যন্ত পৌঁছানোর উপায় আছে, আর এটা হয়তো কেউ একজন জানতে পেরে যায়, তাই সে এক এক করে সবাইকে খুন করে মেরে ফেলে। হয়তো সে ওই সূত্রগুলো খুঁজে পেয়েছে আর সে গুপ্তধন পর্যন্ত পৌঁছেও গিয়েছে। কথাটা শুনে তার দিকে একসাথে আখি আর সালমা বড় বড় চোখে তাকায়। মিস্টার থ্রিলার সেদিকে তাকিয়ে একটা রহস্যের হাসি দেয়, তারপর বলে, অনেক তো হলো, এবার একটু আইসক্রিম খাওয়া যাক, আমার খুব ক্ষুধা পেয়েছে। এখান থেকে বেরিয়ে যেতে হবে, রহস্য এখনো অনেক বাকি আছে। কথাটা বলে মিস্টার থ্রিলার জোরে একটা শীষ দিল। সাথে সাথে ঘরে প্রবেশ করলো সেই সর্দার। মিস্টার থ্রিলার তাকে দেখে আইসক্রিম দিতে বলল। সর্দার সেটা শুনে হো হো করে হাসতে লাগলো। সেই হাসি দেখে মিস্টার থ্রিলারের চোখ ধপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। সেই সর্দার আবার চলে গেল। আখি আর সালমা তাকিয়ে আছে তার দিকে। তারা এখনো বুঝতে পারছে না সেই পরিস্থিতি একজন কি করে আইসক্রিম খেতে চায়। হঠাৎ করে তারা দুইজন দেখে মিস্টার থ্রিলার উঠে দাঁড়িয়েছে। অবাক হয়ে যায় তারা দেখে মিস্টার থ্রিলারের হাতে ছোট্ট একটা ছুরি। সেটা দিয়ে নিজের বাঁধন খুলেছে, সেটা বুঝতে বাকি থাকে না তাদের। আখি আর সালমাকেও মুক্ত করে দেয় সে। তারপর আবার একটা শীষ বাজায় আর দরজার সাইডে দাঁড়িয়ে থাকে। যেই সেই লোকটা দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই মিস্টার থ্রিলার তার গলায় সেই ছোট্ট ছুরিটা বেঁধে ধরে আর তাকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে। যেই তারা বাইরে বের হয় সাথে সাথে তাদের ঘিরে ধরে কয়েকজন। তাদের সবার হাতে বন্দুক ছিল, কিন্তু তাদের সর্দারের জীবনের ঝুঁকি নিতে কেউ রাজি নয়। তখন মিস্টার থ্রিলার সবাইকে আদেশ দেয় বন্দুককে ফেলে দেওয়ার জন্য। তারা সেটাই করে। এরপর সালমাকে বলে সব বন্দুক তুলে নিতে। সালমা সেটাই করে। এরপর মিস্টার থ্রিলার সেই ছুরি পকেটে রেখে বন্দুক তাক করে ধরে সেই লোকের মাথায়। আকি আর সালমাও একটা করে বন্দুক হাতে নেয়। তারপর সেই বন্দুক জায়গা থেকে বেরিয়ে যায়। সেটা আসলে কোনো পিরামিড ছিল না, সেটা আসলে একটা কারখানা ছিল। সালমা ভুল শুনেছে। বাহিরে দুটো গাড়ি ছিল, একটা তার যেটাতে করে এসেছিল গাড়ির চাকা ঠিক করেছে সেই লোকগুলো, সেটাতে চড়ে বসে তারা। আর বাকি একটা গাড়ির সব কয়টা চাকাতে গুলি করে সেগুলো পাংচার করে দেয়। সর্দারকে নিয়েই তারা সেই গাড়ি নিয়ে রওনা দেয়। পেছন থেকে হঠাৎ গর্জে ওঠে বন্দুক। একটা গুলি এসে লাগে সোজা আখির হাতে। চোখ ছলছল করে ওঠে মিস্টার থ্রিলারের। বুঝতে পারে কারো কাছে এক্সট্রা বন্দুক ছিল, সেই গুলি করেছে পেছন থেকে। কিন্তু লক্ষ্য ভুল করে সেটা তার জায়গায় আখির গায়ে লেগেছে। কিন্তু সালমার কথা সে বুঝতে পারে সেই লোকগুলোর লক্ষ্য ঠিকই ছিল, তাকে বাঁচাতে গিয়ে আখির গুলি লেগেছে। মিস্টার থ্রিলার সেই লোকগুলোর সর্দারের পায়ের হাঁটুতে একটা গুলি করে রাস্তায় ফেলে দেয় আর গাড়ি সোজা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নির্দেশ দেয় সালমাকে। গাড়ির গতি কিশোর বেড়ে যাবে তার বদলে গাড়ি গতি ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। মিস্টার থ্রিলার লক্ষ্য করে সালমার চোখে মুখে একটা বিস্ময় ছেয়ে আছে। প্রথমবারের মতো ধক করে ওঠে তার বুক। সামনে তাকিয়ে দেখে ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটা ট্রাক, আর সেটা তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। সালমা চিৎকার করে ঘোষণা দেয় যে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে। তাদের হাতে তখন সময় খুবই কম। যদি তাড়াতাড়ি কিছু করা না যায় তাহলে সেই ট্রাক তাদের পিষে চলে যাবে। গাড়ি আর এক পাও নড়ল না। তাই তারা যত দ্রুত সম্ভব গাড়ি থেকে নেমে গেল। তারা নেমে যাওয়ার সাথে সাথে বিশাল সেই ট্রাক জোরে এসে ধাক্কা দিল সেই গাড়িকে। গাড়িটা উড়ে গিয়ে তাদের সামনে এসে পড়ল আর সাথে সাথে সেখানে আগুন লেগে গেল। তারা যদি সেই গাড়িতে থাকতো তাহলে তাদের অবস্থা সেই আগুনের সাথেই শেষ হয়ে যেত। কথাটা ভাবতেই মিস্টার থ্রিলার বাদে বাকি দুজন শিউরে উঠে। আখির হাত দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, না হলে রক্ত বেরিয়ে এসে মারা যাবে। সেই ট্রাক আর পেছনে না তাকিয়ে সোজা রাস্তা ধরে চলে যায়। জনমানবহীন জায়গায় যখন কিছু করার ছিল না তখন একটা গাড়ি এগিয়ে আসে তাদের দিকে। একটা যুবক সেই গাড়ি থেকে নেমে যায়। মিস্টার থ্রিলার চিনতে পারে তাকে। সেটা ওই যুবকটাই ছিল যে রাস্তায় তাদের বাঁচিয়েছিল সেই গুন্ডাগুলোর হাত থেকে। মিস্টার থ্রিলার আর কোনো কিছু না ভেবে আখিকে নিয়ে গাড়িতে উঠে বসে। সবাই গাড়িতে উঠে বসার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয়, তার একেবারে হাসপাতালে এসে দাঁড়ায়। তারপর তারা আখিকে একটা ওয়ার্ডে ভর্তি করিয়ে দিয়ে বসে পড়ে সব রহস্যের জট খোলার জন্য। মিস্টার থ্রিলারের তীক্ষ্ণ নজরের দিকে হাসি মুখে তাকিয়ে আছে সেই যুবক।
ঠিক সেই সময় হঠাৎ করে মিস্টার চিলার নিজেকে একেবারে সাধারণভাবে করে নেয়। একটা হোটেলে বসেছিল তারা। হঠাৎ করে সেই যুবক সেখানে আইসক্রিম অর্ডার করে। ভ্রু কুঁচকে যায় মিস্টার চিলারের। মিস্টার চিলার একবার মনে করেছিল যে সে আইসক্রিম খাবে, সেটা সেই যুবক কি করে জানবে, কিন্তু তার কথা শোনার পর সেই সন্দেহ দূর হয়ে যায়। বরং সেই যুবককেও তার মতো আইসক্রিম প্রিয় সেটা জেনে খুশি হয়। আইসক্রিম আসার পর খুব সুন্দর করে সেগুলো শেষ করে তারা তিনজন। মিস্টার চিলার মানতে বাধ্য হয় সেখানকার আইসক্রিম কতটা সেরা। সেই যুবক আবার মুখ খোলে। আমি আসলাম শেখ, মিশর পুলিশ ডিপার্টমেন্টের সদস্য। তখন রাস্তায় আপনাদের সাথে দেখা হয়েছিল, মনে হয়েছিল আপনারা ভালো মানুষ, তাই আর জিজ্ঞাসাবাদ কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু যখন আজকে আমি বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে বিকট একটা শব্দ কানে দেয়। গাড়ি ঘুরিয়ে সেদিকে গিয়ে দেখি আপনারা দাঁড়িয়ে আছেন আর একজন আহত।